ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সজীব, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে অনেক দূরে চরগেশা কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ছোটোখাটো ড্রাইভার ছিলেন। এই মুহূর্তে প্রায় অনেক বছর আগে আমার বাবা অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করার পরে আমার বাবার ড্রাইভিং জীবন সমাপ্তি ঘটে। এরপরে আমার এক বাবার পরিচিত বন্ধুর দোকানে আমার বাবা বসে। দোকানের ক্যাশে বসে মাস শেষে 5 থেকে 6 হাজার টাকা বেতন পায়। সেই টাকায় আমাদের পরিবারটা চলতো। ছোটোবেলা থেকে প্রচণ্ড অভাব আর অনটনে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি যখন মোটামুটি একটু বড় হই, তখন আমার ছোটো বোনগুলো মাথা তোলা দিয়ে উঠতেছিল। কোনো এক ব্যক্তি বলেছিল, এই পৃথিবীতে গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা অনেক বড় অপরাধ। সেজন্য পরিবারের মুখের দিকে তাকিয়ে আমি পরিবারকে স্বচ্ছ করার জন্য, সুন্দর করার জন্য দিবারাতে আমি পরিশ্রম করে গেলাম। আমি ক্লাস 7-এ পড়া অবস্থায় আমার পড়াশোনা ছেড়ে দিই এবং পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে আমি মানুষের সাথে বিভিন্ন জায়গায় এখানে সেখানে টুকিটাকি কাজ করি। দেখা যায় দিন শেষে বা মাস শেষে যে পরিমাণের বেতন পেতাম, যে পরিমাণের টাকা আমার জোগাড় হতো, সেই টাকা অল্প কিছুদিনের মাঝে পরিবারে খরচ হয়ে যেত। কোনোভাবে আমি কোনো টাকা সেভিং করতে পারতাম না, নিজের কাছে রাখতে পারতাম না। এমন করে সময়গুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি যখন অনেক বড় হয়ে যাই, আমার জমানো টাকাগুলো দিয়ে আমার 3 বোনের মাঝে যে বড় বোনটা ছিল তার বিয়ের কাজ সম্পূর্ণ করি। ওর বিয়ের কাজটা সম্পূর্ণ করার পরে আমার পরিবারে আরও 2টা ছোটো বোন আছে। আমার একেবারে মেজো যে বোনটা, এই বোনটার একটু সমস্যা আছে। সে দেখতে অনেক বেশি কালো এবং কুৎসিত চেহারা। আমি তাকে নিয়ে সবসময় বেশি টেনশনে থাকতাম যে তার বিয়েটা কিভাবে হবে, তাকে বিয়ে দিতে না জানি কত টাকা যৌতুক লাগবে। একটা পর যেরকম করতে করতে আমাদের এলাকার এক লোকের সাথে আমার পরিচয় হয়। তিনি হচ্ছে ট্রাকের হেল্পারি করে। ঢাকা চিটং রোডে যেই আপনার 22 চাকা লরিগুলো চলে, এগুলোর হেল্পার হচ্ছে সে। তার সাথে কথাবার্তা বলে যেটা বুঝতে পারি, লরিতে হেল্পারে চাকরি করে মোটামুটি সে অনেক টাকাই ইনকাম করে। শুধু অনেক টাকা ইনকাম করে এটা বললে ভুল হবে, অনেক টাকা সে ইনকাম করার পরেও এখানে তার একটা ভবিষ্যৎ আছে। কিছুদিন পরে সে হেল্পার থেকে ড্রাইভার হবে এবং ড্রাইভারে হওয়ার পরে তার ইনকামটা, স্যালারিটা আরও বাড়বে। আমার কাছে তখন মনে হলো যে অবশ্যই আমাকে এরকম কিছু একটা করা উচিত, কারণ আমি এখন যে প্ল্যাটফর্মে কাজ করতেছি, মাঠে ঘাটে এখানে সেখানে যেখানে ডাকতেছি সেখানেই যাচ্ছি, কিন্তু এতে কোনো ভবিষ্যৎ নাই। দিন শেষে যা ইনকাম করতেছি তাই খরচ হয়ে যাচ্ছে। সুতরাং ভবিষ্যৎ নিয়ে কোনো কিছুই আমার মাথায় আসতেছিল না। সেজন্য আমি আমাদের এলাকার ওই ছেলের সাথে পরিকল্পনা করে আমি ট্রাকের ড্রাইভার হিসাবে আমি তখন 22 চাকার লরির একটা গাড়িতে হেল্পার হিসেবে উঠে গেলাম এবং আমি মাশাআল্লাহ দেখতে শুনতে অনেকটাই ভালো ছিলাম। এখানে যে অন্য হেল্পারগুলো ছিল, অনেকের হয়তো স্বাস্থ্য ছিল না, দেখতে কালো ছিল, কিছুটা ভিন্ন রকম। আর এই লাইনের বেশিরভাগ মানুষগুলোই নেশা করতো, যার জন্য তাদের শারীরিক অবস্থা অনেকটাই দেখলে বোঝা যেত। কিন্তু আমি এমন একটা মানুষ ছিলাম, আমার জীবনে আমি কোনোদিন একটা সিগারেট পর্যন্ত মুখে তুলি নাই। আমি কোনো নেশাকে পছন্দ করি না এবং আমি নেশা করিও না। সেক্ষেত্রে একজন মুরব্বী টাইপের ড্রাইভার, যার কিনা মুখ ভর্তি দাড়ি এবং দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক ভালো, তিনি আমাকে ইনার ট্রাকে আমাকে তিনি উঠালো এবং হেল্পার হিসেবে উনি আমাকে নিয়ে গেল। তো ওনার সাথে আমি হেল্পারি করতেছি। এই মানুষটা মোটামুটি অনেকটাই ভালো। যেমন সবচেয়ে ভালো যে দিকটা আমার কাছে ভালো লাগে, উনি ট্রাক চালানোর সময় যেখানে আজান দিবে সেখানে ট্রাকটা দাঁড়া করাই দিবে এবং মাঠের মধ্যে উনি বিছনা বিছিয়ে উনি ওনার নামাজটা শেষ করবে। নামাজটা শেষে উনি আবারও ট্রাক চালাতে শুরু করবে। এই মানুষটা যথেষ্ট পরিমাণের দিনদার এবং ভালো মনের একজন মানুষ, যার জন্য এমন একটা মানুষ আমার ওস্তাদ হয়েছে, এটা ভাবতে আমার কাছে ভীষণ ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ যে এই মানুষটার সাথে আমি হেল্পারি করতেছি। আমি হয়তো অল্প কিছুদিনের ভিতরে ড্রাইভার হয়ে যাবে এবং তিনি হয়তো আমাকে খুব কিছুদিনের মাঝে আমাকে ড্রাইভিং সিটে বসাই দেবে। হেল্পারি করে মাস শেষে যে টাকা বেতন পেতাম প্রায় সব টাকাই পরিবারের জন্য পাঠিয়ে দিতাম। 2টা বোন, বাবা মা তখন পরিবারে ছিল। আমার বাবা তখন আর কাজ করতো না, যে তার বন্ধুর দোকানে ক্যাশে বসতো উনি আর তখনও বসতো না, কারণ আমার বাবার চোখের আলো অনেকটাই কমে গেছে। উনি টাকা গুনতে পারে না বা টাকা ভুলভাল করে মানুষকে দিয়ে দেয়, এই জন্য উনি ক্যাশের চাকরি ছেড়ে দিয়েছে। বাবাও তখন বাড়িতে থাকতো। একমাত্র আমার হেল্পারের
ট্রাকের হেল্পারের টাকা আমার পুরোটা পরিবারে চলতো। যাই হোক, আলহামদুলিল্লাহ এমন করেই সময়গুলো কাটতেছে। ইনশাল্লাহ হয়তো একটা সময় আমাদের ভালো দিন আসবে, আমরা হয়তো দিন পরিবর্তন হবে এই স্বপ্নে আমি তখন ট্রাকের ডিস্ট্রিক্টের পর ডিস্ট্রিক্ট, মাইলের পর মাইল আমি তখন ট্রাকের হেল্পারি করে যাচ্ছি। কিন্তু রে ভাই, সবচেয়ে বড় যে বিষয়টা, অবাক হওয়ার মতো যে বিষয়টা, যে মানুষটার সাথে আমি হেল্পারি করে, যিনি আমার ওস্তাদ, আমার ওস্তাদ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিড়ি খায় না, সিগারেট খায় না, যথেষ্ট পরিমাণের দিলদরিয়া একজন মানুষ। কিন্তু ভাই, এই দিলদরিয়া কোনোভাবে আমার জন্য নয়, তিনি আমার জন্য সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটা মানুষ। উনি কোনোভাবে ওনার ড্রাইভিং স্টাডিংয়ে আমাকে বসতে দেয় না। মানে অনেক সময় হয় না যে অনেক ড্রাইভাররা আছে যারা হচ্ছে হেল্পার যদি মোটামুটি একটু চালাইতে পারে বা হেল্পার যদি মোটামুটি একটু ভালো হয়, তাহলে ড্রাইভার করে কি ওই হেল্পারকে স্টার্টিংয়ে বসায় দেয়, হেল্পার গাড়ি চালায়। কিন্তু ওনার বিষয়টা ছিল সম্পূর্ণ ভিন্ন। ওনার চোখে যদি ঘুম আসতো, উনি গাড়িটা পাশে দাঁড় করিয়ে উনি গেটের সব কিছু লক করে ঘুমিয়ে যেত এবং ঘুম শেষে আবারও গাড়ি চালাইতো। কিন্তু কোনোভাবে রাস্তার মধ্যে উনি গাড়ি হেল্পারের হাতে দিত না, এবং এমন একটা মানুষ উনি হয়ে গেল যে ওনার যদি কোনো প্রোডাক্ট উনি নিয়ে যাচ্ছে, কোনো মাল নিয়ে যাচ্ছে, লেট হইলে ওই কোম্পানি ওনাকে কোনো কিছুই বলে না, কারণ ওনাকে সবাই মাওলানা বলে ডাকে। ওনার পেট পর্যন্ত ধারী এবং দেখতে শুনতে যথেষ্ট ভালো ধার্মিক একজন মানুষ। অলওয়েজ একেবারে পায়ের টাকনু পর্যন্ত পাঞ্জাবি পরে, দেখতে আরবিদের মতো লাগে। তো এই মানুষটা এরকম একটা ভালো, অথচ আমাকে উনি কখনোই ড্রাইভিং সিটে বসতে দেয় না। একদিন আমি ওনাকে দুঃখ করে বললাম, ওস্তাদ আপনি যদি আমাকে ড্রাইভিং সিটে বসতে নাই দেন, তাহলে আমি ড্রাইভার হব কেমন করে? উনি আমাকে বলেন, আমার কাছে যখন মনে হবে তোমাকে ড্রাইভিং সিটে বসানো উচিত, আমি তখন তোমাকে বসাই দিব, তুমি আমাকে এই কথা বলা লাগবে না। কিন্তু তার কতদিন, প্রায় 6 মাস কেটে গেল আমি ওনার সাথে হেল্পারি করতেছি, কিন্তু 6 মাসে 6 সেকেন্ডের জন্য উনি আমাকে ট্রাকটা ধরতে দিল না। আমার যে অন্য যে হেল্পারগুলো আছে তারা 6 মাসে প্রায় প্রত্যেকে মোটামুটি ড্রাইভার হয়ে গেছে, কিন্তু আমি স্টার্টিংয়েও বসতে পারিনি। একেবারে প্রত্যেকটা অন্য কিছু করুক বা না করুক, ওস্তাদরা যখন ডিপুতে গাড়িটা ঢুকিয়ে দেয়, ডিপুর মধ্যে গাড়িটা ঢুকানোর পরে ওস্তাদরা তখন নেমে যায়, নেমে হেল্পারকে বলে গাড়িটা পার্কিং করে রাখ। আর আমার ওস্তাদ গাড়িটা নিজে পার্কিং করে, গাড়ি লক করে, গাড়ি দেখে শুনে বুঝে তারপর আমাকে নিয়ে নামবে। উনি আমার হাতে কোনোভাবেই স্টার্টিং দিতে রাজি নেই। চিন্তা করলাম যে এই যদি হয় অবস্থা, তাহলে তো আমি আমার জীবনে কখনো ড্রাইভার হতে পারবো না। এবং আমি যে স্বপ্ন দেখেছিলাম যে একদিন আমি টাকা পয়সা ইনকাম করব, পরিবারের মুখে হাসি ফোটাবো, একদিন ভালো অবস্থার মধ্যে যাব, আমার জীবনে সে ভালো অবস্থা তো আর কখনোই আসবে না। এভাবে তো একটা জীবন কাটতে পারে না। আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, আমাকে কোনো না কোনোভাবে এই জায়গা থেকে উঠতেই হবে এবং ভালো একটা পজিশনে যেতেই হবে। কিন্তু ভালো পজিশনটা কি, আমি সেই ভালো পজিশনটা কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। একটা সময় চিন্তা করলাম যে আমি আর হেল্পারি করব না, আমি ওনার সাথে হেল্পারি করব না এবং হেল্পারি আমি ছেড়ে দিব। আমি অন্য কোনো ট্রাকে উঠবো, অন্য কোনো লরিতে উঠবো, এবং অন্য কোনো লরিতে যদি আমি উঠি তাহলে আমার দিন পরিবর্তন হবে, আমি অন্য কোনো লরিতে উঠবো। কিন্তু অন্য কোনো লরিতে আমি যখন উঠতে যাই, ট্রাকে উঠতে যাই, তারা যখনই তারা যখনই জানতে পারে যে আমি অমুকের সাথে হেল্পারি করেছি, আমার ওস্তাদের কথা, তারা তখন বলে যে না না না, ওর হেল্পারকে আমরা নিব না। তা আমি বললাম যে কেন নিবেন না, কারণটা কি? বলো, ওর সাথে যে হেল্পারি করে, ওর হেল্পার কখনোই অন্য কোথাও যায় না, ওর সাথে হেল্পারি করে, ওর হেল্পার কখনো অন্য কোথাও যায় না। আর ওর হেল্পার যদি কখনো অন্য কোনো ড্রাইভারের কাছে চলে যায়, অন্য কোনো ট্রাকে উঠে, তাহলে সেই হেল্পার বেয়াদব। সুতরাং কোনো বেয়াদবকে আমরা সাথে রাখবো না, কারণ তিনি যথেষ্ট ভালো মানুষ, নামাজি দিনদার। আমি তখন বুঝাইলাম যে নামাজি দিনদার হইলে উনি তো আমাকে কখনো স্টার্টিংয়ে বসতে দেয় না, তো উনি যদি আমাকে স্টার্টিংয়ে বসতে নাই দেয় তাহলে কি করে হবে? সবাই বলে সময় হলে সে ঠিকই দেবে। এটা সত্য যে তার এখানে হেল্পারি করে ড্রাইভার হতে অনেক সময় লাগে, তবে সময় হলে সে ঠিকই দেবে। একটা সময় মনটা অনেক খারাপ হয়ে গেল, অতিরিক্ত খারাপ হয়ে গেল। ওনার বাড়ি ছিল চিটংয়ে। তো এভাবে তারপরে আমি এখন তার কাছে আমার দিন শেষে হেল্পারি করাই লাগে, তার আন্ডারেই থাকা লাগে। আমার আর কোনো রাস্তা খোলা নাই যে আমি অন্য কোথাও যাব বা অন্য কোথাও ড্রাইভিং করব, অন্য কোথাও কিছু করব, এরকম কোনো সুযোগ আর আমার মাঝে রইল না। আমি ওনার সাথে, ওনার আন্ডারে, ওনার সাথে আমার কাজ করা লাগতেছে। তো যাই হোক, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই তো হবে, এর চেয়েও বেশি কিছু তো আর আশা করা যায় না। তো নিজের ভাগ্যের উপরে ডিপেন্ড করে পড়ে আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওনার সাথে হেল্পারি করে যাচ্ছি। দিন রাতগুলো এভাবে পার হতে হতে একদিন হঠাৎ করে বৃহস্পতিবার রাতের বেলায় ওস্তাদ আমারে বলতেছে, তুই কি কালকে বাড়িতে যাবে? মানে আমাদের 3 দিন ছুটি আছে। পরে আমি বললাম যে না, আমি তো বাড়িতে যাবো না, বাড়িতে গেলে আরও টাকা পয়সা খরচ, আমি এখানে থাকবো। আমারে বললো আমি বাড়ি যাব, আমার সাথে যাবি নাকি? আমি বললাম আপনার সাথে বাড়ি যাবো, আপনি নিয়ে যাবেন নাকি? ওরা বলে হ্যাঁ নিয়ে যাবো, চল আমার বাড়ি, চল, আমার বাড়ি তো চিটং চকরিয়া। ঠিক আছে, আমি যাবো। পরে আমি ওর ওস্তাদের সাথে চিটংয়ের সেই জায়গার ভিতরে
ওনার বাড়িতে আমি গেছি, উনি আমাকে নিয়ে গেল। তো বাড়িতে যাওয়ার পরে যেটা দেখলাম যে ওস্তাদের মা আছে, বাবা নাই, এবং তিনার ওয়াইফ আছে এবং তার একমাত্র একটা মেয়ে আছে, নাম হচ্ছে সাইমা। তো মেয়েটা আমাকে দেখাইলো, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ভাই, আমি জানি না, তা একমাত্র আল্লাহই ভালো জানে, ওস্তাদ দেখতে শুনতে এতটাই ফর্সা, এতটাই সুন্দর, একেবারে সম্পূর্ণ অ্যারাবিক লোকদের মতো লাগে। এবং ওস্তাদের যে বউ ছিল তিনিও মোটামুটি দেখতে শুনতে অনেকটাই সুন্দরী, খারাপ না। অথচ তার মেয়ে যে সাইমা ছিল, সে একেবারে, আমি কি বলবো, নিশিরাতের, মানে নিশিরাতে যেরকম কালো দেখা যায় না, পাতিলের নিচে গ্রামের মানুষরা রান্না করার পরে পাতিলের নিচে যেরকম কালো, এরকম কালো চেহারা, ম্যাচ মেচা কালো। আমি এরকম কালো জীবনেও দেখি নাই, অনেক কালো মানুষ দেখি, এরকম কালো দেখি নাই। তার দিকে তাকালে যেন ভয় লেগে যায়। আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা ওস্তাদের মেয়ে। ওস্তাদ আমাকে বললো যে এটা আমার মেয়ে। যাই হোক, এরপরের দিনই শুক্রবারে খাওয়া দাওয়া করলাম সকালবেলা করে। দুপুরবেলায় ওস্তাদ আমার বলতেছে আমার বাড়িতে মেহমান আসবে, আমার মেয়েটারে দেখার জন্য তুই একটু থাকিস। তো আমি আর ওস্তাদ মিলে তখন কেনাকাটা বা বাজার সাজার শুরু করে অনেক কিছুই কাজ আছে আনুষঙ্গিক, এগুলো করলাম। এবং করার একটা পর্যায়ে তখন ওস্তাদের মেয়েকে দেখার জন্য তখন ছেলে পক্ষ থেকে লোক আসলো। ছেলে পক্ষ থেকে তারা আসলো, আইসা তারা মেয়ে দেখলো, দেখার পরে তারা ফিরে গেল। মানে তারা ডিরেক্টলি ওস্তাদকে মুখের উপর মানা করে দিল যে না, আসলে মেয়েকে তারা বিয়ে করাবে না, চলে গেছে। ওস্তাদ বলে আমি তো আপনাদেরকে আগেই বললাম যে আমার মেয়েটা দেখতে কালো, এটা জেনেই তো আপনারা মেয়ে দেখার জন্য আসছেন। তারা বলে কালো শুনেছি, কিন্তু কালোর ভিতরেও তো মুখের মধ্যে একটা মায়া সিরিত আছে, কিন্তু আপনার মেয়ের মুখে তো তেমন কিছুই নাই, এবং এই মেয়ে তো আমাদের ছেলে পছন্দ করে না, আমরা কী করে বিয়ে করাবো। এক পর্যায়ে বিয়েটা ফিরে গেল। ওস্তাদ তখন কান্নায় ভেঙে পড়লো, আমাকে বলে এই নিয়ে প্রায় 21টার মতো সম্বন্ধ আমার মেয়েটার জন্য আনি, এবং 21টা সম্বন্ধে ফিরে যায়। এবং তিনি তখন কান্না করতে করতে বলে আমার মেয়েকে আমি আর বিয়ে দেবো না, এটা আমি আমার কাছে রেখে দেবো, যেহেতু এই সমাজে কালো মেয়ের কোনো মূল্য নাই, কালো মেয়ের বিয়ে হয় না, কালো মেয়ে তার বাবার জন্য একটা বোঝা, তা আমি সেই বোঝা সারা জীবন ক্যারি করে যাব, আমি ওর মেয়েকে আর বিয়ে দেবো না। তো ওস্তাদ মন খারাপ করে শনিবারেই সকালবেলা আবার চলে আসলো, বাড়ি থেকে চলে আসলো। আমাদের ছুটি ছিল, ছুটি থাকার পরও ওস্তাদ তখন আবার চলে আসলো ব্রাকে ওস্তাদ তখন থাকতেছে। আমি ওস্তাদের সাথে থাকতেছি, এরকম করে সময়গুলো কাটতেছে। বাট ওস্তাদের মনটা খুব খারাপ। তারই মাঝে সপ্তাহখানি কেটে গেল। সপ্তাহখানি কেটে কেটে ওস্তাদ আর আমি একদিন বেনাফুলে মাল নিয়ে যাচ্ছি, মানে ইন্ডিয়াতে মালগুলা দিব আমরা, বেনাফুল পর্যন্ত আমরা নিয়ে যাব, তারপরে ইন্ডিয়ান ড্রাইভাররা আছে, ওরা গাড়ি চালায় নিয়ে যাবে। বেনাপুর পর্যন্ত যাচ্ছিলাম, তো আমি যেতে যেতে ওস্তাদকে জিজ্ঞেস করলাম, একেবারে গভীর রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, রাস্তার মধ্যে তেমন গাড়ি নেই, সিঁড়ি বৃষ্টি পড়তেছে। আমি তখন ওস্তাদের পাশের সিটে বসে বললাম, ওস্তাদ আপনার কি মনটা বেশি খারাপ? আমার বলে না রে, মন বেশি খারাপ না, ঠিকই আছে। আমি বললাম ওস্তাদ আমি আপনার বাড়িতে গেলাম, সাইমারে আপনি বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেন, 21টা ঘর দেখাইলেন, কোথাও তো মেয়েটারে বিয়ে দিতে পারলেন না, তা আপনি কি সত্যি সিদ্ধান্ত নিয়েছেন যে সাইমাকে আর বিয়ে দেবেন না? উনি আমাকে বলেন না, আর কেমন করে বিয়ে দিব, আমার তো আর এই মেয়েকে বিয়ে দেওয়ার কোনো সাধ্য বা সামর্থ্য আমার কাছে কোনোটাই নেই, আর মানুষ যদি বিয়ে না করে আমি কেমনি বিয়ে দেবো, তুই আমারে বল। এই সমাজে একটা কালো মেয়ে একটা বাবার জন্য বোঝা, অভিশাপ। ওস্তাদের কথা শুনে আমার কাছে খুব খারাপ লাগলো। আমি তখন বললাম, ওস্তাদ আমাদের নোয়াখালীতে অনেক মানুষ আছে, আমি কি দেখবো নাকি আপনার মেয়ের জন্য একটা ছেলে? ওস্তাদ আমাকে বলে তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই দেখতে পারিস, কিন্তু আমার মেয়েকে আমার তরফ থেকে বিয়ে দেওয়ার আর কোনো ইচ্ছা আমার নাই, কারণ ওর বিয়ে হবে না এটা আমি বুঝেই গেছি। তোর যদি মন চায় তুই দেখতে পারিস, তোর বোন হিসাবে যদি বিয়ে দিতে পারিস তাহলে তুই দিয়ে দে। এই কথা বলার পর আমি তখন সিটে বসে বসে চিন্তা করতেছি কোথায় বিয়ে দেওয়া যায়। কিন্তু ভাই আল্লাহ সাক্ষী আপনি বিশ্বাস করেন, আমাদের এলাকাতে অনেক গরিব ফ্যামিলি আছে, অনেক গরিব ফ্যামিলি যারা দিন আনে দিন খায়। আমি নিজে চিন্তা করলাম যারা দিন আনে দিন খায়, ওই ফ্যামিলি তো যদি আমি ওস্তাদের মেয়েটাকে বিয়ে দিতে যাই, সেই ফ্যামিলির লোকেরা বিয়ে করবে কিনা। আমার কাছে মনে হলো যে সেই ফ্যামিলি তো আমি ওস্তাদের মেয়েটাকে বিয়ে দিতে পারবো না, তারাও এমন কালো কুচ্চে চেহারার একটা মেয়েকে বউ হিসেবে তারা ঘরে তুলবে না। আমার কাছে তখন মনে হলো যে আসলে এই দুনিয়াতে কালো হয়ে জন্মানোটাই আসলে মনে হয় চরম অপরাধ, আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। খুবই খারাপ লাগলো। এভাবে অনেকগুলো দিন কেটে গেল। দিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমার মাথায় একটা ভিন্ন রকম আইডিয়া আসলো। আইডিয়াটা শুনলে হয়তো আপনার হাসি পাবে, তবে আইডিয়াটা হচ্ছে এরকম, আমি চিন্তা করলাম যে কোনোভাবেই তো ওস্তাদ আমাকে তার ড্রাইভিং সিটে বসায় না, এবং আমি ওস্তাদের সাথে হেল্পারি করে বলে অন্য কোনো ওস্তাদও আর আমাকে তার ট্রাকে উঠায় না। সুতরাং আমার মাথায় একটা ভিন্ন আইডিয়া কাজ করলো। জীবনে তো আমি তেমন কিছুই পাইলাম না। আমার ছোটো দুইটা বোন আছে, তাদেরকেও বিয়ে দিতে পারলাম না, তারাও বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এবং একইভাবে আমার ছোটো বোনটাও কালো বলে তার বিয়ে হচ্ছে না। তো ঠিক আছে, একটা কাজ করে ওস্তাদের মেয়েটারা আমিই বিয়ে করি। ওস্তাদ যদি আমার কাছে বিয়ে দিতে রাজি হয় তাহলে আমি ওস্তাদের মেয়েটাকে বিয়ে করবো। বিয়ে করলে হয়তো ওস্তাদ আমাকে অন্তত এতটুকু স্যাক্রিফাইস আমাকে করবে, হয়তো তিনি আমাকে তার স্টার্টিংয়ে বসাবে, কারণ তার তো একমাত্র মেয়ে, তার তো কোনো আর ছেলে নাই, কোনো মেয়ে নাই।
ওই একমাত্র মেয়ের জামাই মানেই তো নিজের ছেলের মতো। এই কথা পরিকল্পনা করে ভাবলাম যে কেমনি ওস্তাদের কাছে বলা যায় বা কিভাবে বলতে পারি, বলার মাধ্যমটা কি। পরে আমি একদিন বাড়িতে গেলাম ছুটিতে। বাড়িতে গিয়ে আমি আমার বাবার বিষয়টা জানাইলাম। আমার আব্বা আমারে বললো, মেয়ে যদি দেখতে শুনতে খারাপও হয়, তোর যদি পছন্দ হয় তাহলে সমস্যা কি, আমরা রাজি আছি। আমি তখন বললাম ঠিক আছে, তাহলে আপনি আপনার কথা বলেন। অ্যান্ড এই বলে আমি তখন আমার আব্বাকে ওস্তাদের নাম্বারটা দিলাম। দেওয়ার পরে আমার আব্বা তখন ওস্তাদের কল দিয়ে আমাদের বাড়িতে দাওয়াত দিল যে আপনি আমাদের বাড়িতে আসেন। ওস্তাদ বললো যে সজীব ট্রাকে আসে না, হঠাৎ করে আপনার দাওয়াত দিতেছেন, আচ্ছা ঠিক আছে যাব। ওস্তাদ কোথায় জানি ট্রিপ নিতে গিয়া আপনার ফেনীতে ট্রাকটা দাঁড়া করাইয়া ফেনী দিয়ে ওস্তাদ নোয়াখালীতে ঢুকছে আমাদের এলাকায়। আমাদের এলাকায় আসার পরে দুপুরের দিকে আসছে, আমরা খাওয়া দাওয়ার আয়োজন করছি। ওস্তাদ খাওয়া দাওয়া করছে, করার পরে আমার আব্বা বলে, আমার একটা কালো মেয়ে আছে, বিয়ে দিতে পারতেছি না। এবং শুনলাম আপনার অনেকে একটা কালো মেয়ে আছে, বিয়ে দিতে পারতেছেন না। তা আমার তো একটা সুন্দর ছেলে আছে, আমার এই সুন্দর ছেলেটাকে আপনার কালো মেয়েটাকে বিয়ে করাই। আমার ওস্তাদ তখন বলে, আমার তো আর কোনো ছেলে নাই যে আমিও আপনার কালো মেয়েটারে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাব। আমার আব্বা বলে, প্রয়োজন নাই, আপনি আপনার মেয়েটার অন্তত একটা গতি করেন, আমার ছেলের কাছে আপনার মেয়েরে বিয়ে দেন। ওস্তাদ তখন বললো, সজীবকে আমার মেয়েটারে বিয়ে করবে? কারণ আমার মেয়ে তো অনেক কুৎসিত, কালো চেহারা। আমার আব্বা বললো, সজীব নিজে আমার কাছে বলেছে আপনাকে বলার জন্য। ওস্তাদ তখন এক কথায় বললো, আলহামদুলিল্লাহ, সজীব আজকে অনেকগুলো বছর ধরে আমার সাথে আছে, আমি দেখি সজীব দেখতে শুনতে ছেলে হিসাবে যথেষ্ট ভালো, আমার কোনো আপত্তি নেই। আমি সজীবের কাছে আমার মেয়েকে বিয়ে দিতে রাজি আছি। কয়েকদিন পরে আমার পরিবার থেকে ওস্তাদের বাড়িতে যাওয়া হলো, খাওয়া দাওয়ার আয়োজন করলো, আমরা আংটি পরালাম। সেখানে একটা বিয়ের দিন তারিখ ঠিক হলো এবং সেই বিয়ের সমস্ত খরচ ওস্তাদ দিল। এবং ওস্তাদের ওই খরচের টাকায় আমি খুব সুন্দর করে ওস্তাদের কালো মেয়ে সাইমাকে বিয়ে করে চট্টগ্রাম থেকে নিয়ে আসি নোয়াখালীর ওই চর এলাকায় আমাদের গ্রামে। তো সাইমা যদিও কালো ছিল, কিন্তু তার মনটা এতটাই ভালো ছিল। লোকে যে বলে যে জাতের মেয়ে কালো হলো আর নদীর খানি ঘোলা ভালো, এই কথাটা মিথ্যে নয়। সাইমা দেখতে কালো হলেও তার মনটা এতটাই পরিষ্কার ছিল, এতটাই ভালো ছিল, এবং সে এতটাই নম্র ভদ্র এবং এত ভালো ছিল যেটা আসলে বলার মতো না। মুহূর্তের মধ্যে আমার বাবা মা, যে আমার ছোট দুইটা বোন আছে, প্রত্যেকটা মানুষের মন জয় করে নিল। সাইমাকে বিয়ে করার 6 মাসের মাথায় আমার ওস্তাদ আমাকে পরিপূর্ণভাবে ড্রাইভার বানায় ফেললো। আমি তখন সম্পূর্ণভাবে ড্রাইভার হয়ে গেলাম। দেখেন 2 বছরও কিন্তু আমি ড্রাইভার হতে পারি নাই, কিন্তু মাত্র 6 মাস আমি তখন সম্পূর্ণ ড্রাইভার হয়ে গেলাম। এবং ড্রাইভার হয়ে যাওয়ার পর ওস্তাদ তখন আমাকে নিজের দায়িত্বে নিয়ে আমাকে অন্য একটা ট্রাকে উঠিয়ে দিল। অন্য একটা ট্রাকে আমি উঠে গেলাম, দেন অন্য একটা ট্রাকে আমি তখন ড্রাইভ করতেছি। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো, দিন রাতগুলো খুব ভালোই কাটতেছে, টাকা পয়সা ইনকাম হচ্ছে, সর্বদিক থেকে ঠিক আছে। এমন করে চিটংয়েরই একটা ফ্যামিলিতে আমার ওস্তাদ তখন আমার বোনের বিয়ে ঠিক করে। আমার ইমিডিয়েট যে ছোটো বোনটা ছিল ওইটার আমরা তখন ওখানে বিয়ে দিই। এবং ওই ছেলের ভাইয়ের কাছেই একই পরিবারে আমার সবচেয়ে ছোটো যে বোনটা আছে আমার বোনটাকেও বিয়ে দিই। তারা 2 ভাই আছে, 2 ভাই চট্টগ্রাম শহরে ব্যবসা বাণিজ্য করে, টুকিটাকি ভালো অবস্থানের মধ্যে আছে, খুব বেশি খারাপ না। তো 2 বোনকে বিয়ে দিয়ে দিলাম। তখন পরিবারের মধ্যে আছে আমি একজন। আমি তখন খুব ভালোভাবে ড্রাইভিং করতেছি, ওস্তাদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো। ওস্তাদ আমার শ্বশুর, তিনিও আমাকে সমস্যা হলে কোনো সমস্যা হলে সমাধান করে। তখন আমার কারিগরি টাকার কোনো অভাব নাই। এভাবে প্রায় 1 বছরের মতো আমি আপনার বাংলাদেশে চট্টগ্রামে নোয়াখালী থেকে চট্টগ্রামে ছিল আমার ডিফুটা, চট্টগ্রামে ট্রাক ড্রাইভিং করি। তো ড্রাইভিং করতেছি, ভালো টাকাই পাইতেছি, সব কিছুই ঠিক আছে। একটা পর্যায়ে আমার কাছে আমার বউরেও খুব ভালো লাগে, বউ যে খারাপ লাগে তাও না, ও দেখতে একটু কালো কিন্তু এমনি মন তো অনেক ভালো, সেই হিসাবে ভালোই আছে। এইভাবে একদিন ঢাকার দিকে রওনা দিয়েছিলাম মাল নিয়ে, লরি না, ওই দিন আমি একটা ট্রাক নিয়ে রওনা দিয়েছিলাম, আপনার যে গার্মেন্টসের মাল নিয়ে রওনা দিছি। এবং আপনার যে আছে কি বলে আপনার নারায়ণগঞ্জের কাছাকাছি যাওয়ার পরে সেখানে হঠাৎ করে আমি একটা অ্যাক্সিডেন্ট করি বলতে আমি একটা মোটরসাইকেল চাপা দিই। এবং মোটরসাইকেলটারই অন্যায় ছিল, অন্যায়টা আসলে আমার ছিল না, বৃষ্টির দিন ছিল। তো মোটরসাইকেলটা কী করলো, আমার পাশ থেকে একটা প্রাইভেট কারকে কাইট দিয়ে যখন আমার সামনে দিয়ে যাচ্ছিল, ওই রাস্তাটা তখন একটু ভাঙা ছিল, একটু ঢেউ ছিল। ওই ঢেউ ভাঙার ভিতরে মোটরসাইকেলটা তখন চাকা স্লিপ করে। এবং স্লিপ করার পরে আমি তখন ব্রেক ধরার জন্য খুবভাবে ব্রেক ধরি, কিন্তু আমার ব্রেকে কন্ট্রোল হয় না। এই মোটরসাইকেল আরোহী একদম মোটরসাইকেল নিয়ে আমার চাকার নিচে পড়ে যায় এবং সে একদম পুরো চ্যাপ্টা হয়ে যায় রাস্তার ভিতরে। তো চ্যাপ্টা হয়ে যাওয়ার পরে আমি তখন কী করি, ওই ট্রাক থেকে কোনোভাবে আমার জীবনে ওখান থেকে পালিয়ে আসি। তো ওখান থেকে পালিয়ে আসার পর আমি যেটা জানতে পারি, ট্রাকের মধ্যে আমার আইডি কার্ড ছিল এবং ওই ট্রাকের ভিতরে আমার মানিব্যাগ ছিল, মানিব্যাগে আমার ছবিও ছিল এবং মোবাইলটা আমি তখন পালাই দিয়ে চলে আসি। এবং যেই লোকটাকে আমি মেরেছিলাম, যিনি মারা গেল, সেই লোকটা ওই সময়কার রাজনীতি দলের মোটামুটি একজন ভালো উপরস্থ সদস্য।
তিনি রাজনীতি করতে একটা ভালো পর্যায়ে ছিল। তো তার নেতা খেতা তার লোকজন এত বেশি ছিল যে নারায়ণগঞ্জের ওইদিকে ট্রাক নিয়ে যাওয়া তো দূরের কথা, আমার যদি তারা খুঁজে পায় তারা আমাকে হন্য হন্য করে মেরেই ফেলবে। এক পর্যায়ে তারা চিটং ডেপুতে আমাকে খোঁজার জন্য চলে আসলো। আমার তো বুঝে ফেললো যে কে অ্যাক্সিডেন্ট করছে, কে আমি তখন ট্রাক ডিপোর চাকরি ফালাইয়া নোয়াখালীতে চলে গেলাম, বাড়িতে চলে গেলাম। আমার ওস্তাদ মানে আমার শ্বশুর তখন আমাকে হেল্প করতে শুরু করলো। সমস্যা নেই, তুমি চিন্তা করো না সজীব, তুমি তোমার মতো করে সেফটি নিয়ে থাকো, আমি আছি, কিছু হবে না, বাবা আছি। ইনি আমাকে আমার একদম বাবার মতো আমাকে সাপোর্ট করতে শুরু করলো। এইভাবে প্রায় 5 মাসের মতো কেটে গেল, কিন্তু 5 মাসেও সেই নারায়ণগঞ্জ আর ঠান্ডা হলো না। নারায়ণগঞ্জের ওই এলাকার মানুষ প্রতিটা মাঝে মাঝে এরকম করে যে হঠাৎ করে পুলিশে যেরকম করে আপনার রেড দেয়, মানে পুলিশে যেরকম করে আপনার মোবাইল কোড বসায়, এরকম মোবাইল কোড বসানোর মতো সেই এলাকার নেতাকর্মীরা ট্রাক দাঁড় করাতে থাকে এবং বিভিন্ন ট্রাকের মধ্যে আমাকে চেক করে আমি কোন ট্রাকের মধ্যে আছি। আমার ওস্তাদ ইংম্যান আমার শ্বশুর আমাকে তখন বলল যে আসলে এইভাবে আমি আর ড্রাইভ করতে পারবো না, কারণ আমাকে তো ঢাকা, আমি যেহেতু ট্রাক ড্রাইভার, সো আমাকে ঢাকা চিটং রোডে ড্রাইভ করতেই হবে। তো যেহেতু এরকম একটা অঘটন ঘটেই গেল, তো সেক্ষেত্রে আমি আসলে আর এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, বাঁচতে পারবো না। তিনি তখন আমাকে হঠাৎ করে একটা কথা বললো যে সজীব, একটা কাজ করো, তুমি তো ভালো ড্রাইভিং করো, আমার একটা সার্কিট আছে বাহারাইনে, ও ট্রাক ড্রাইভ করে বাহারাইনে, আমার কাছ থেকে ড্রাইভিং শিখে বাহারাইনে গেছে, দেখি আমি ওর সাথে কথা বলে তোমার বাহারাইন পাঠিয়ে দিতে পারি কিনা। এই কথা বলে আমার শ্বশুর তখন ওই লোকটার সাথে ফোনে কথাবার্তা বলতে শুরু করে, তার ওই সার্কিটের সাথে, তার ওই ছাত্রের সাথে। তো কথাবার্তা বলার পরে সেই লোক বললো যে ওস্তাদ ঠিক আছে, সমস্যা নেই, আমার কোম্পানিতে আমি আনতে পারবো, নিয়ে আসেন, আপনারা পাসপোর্ট করান। তখন আমি কী করলাম, পাসপোর্ট করলাম, এবং পাসপোর্ট করার পরে পাসপোর্ট জমা দিলাম, পাঠালাম বাহারাইনে। এবং বাহারাইনে পাসপোর্ট পাঠানোর পরে ওস্তাদের ওই মানে সার্কিট খুব কম সময়ের ভিতরে আমার ভিসাটাকে কনফার্ম করে দিল। এবং ভিসা যখন কনফার্ম হয়ে গেল, আমি তখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ ছেড়ে বাহারাইনের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং আমি খুব সুষ্ঠু সবলভাবে বাহারাইনে গিয়ে পৌঁছাই। এই বাহারাইন যেতে আমার যত টাকা খরচ হয়, আনুষঙ্গিক পাসপোর্ট করা থেকে শুরু করে আমার এক জোড়া জুতা কেনা, ব্যাগ কেনা, সমস্ত খরচ আমার শ্বশুর বহন করে। এবং তিনি আমাকে টাকা পয়সা দেন, এবং তিনার টাকা পয়সায় আমি বাহারাইন গিয়ে পৌঁছাই। এবং বাহারাইন যাওয়ার পর আমাকে তখন ওই যে ট্রাক ড্রাইভিংয়ের স্কুলে ভর্তি করানো হয়। আমি যেহেতু খুব ভালো একজন ড্রাইভার ছিলাম, দক্ষ ড্রাইভার ছিলাম, আমার ট্রাক ড্রাইভিং লাইসেন্স পেতে খুব বেশি সময় লাগে না, আমি খুব অল্প সময়ের ভিতরে ড্রাইভিংটা আয়ত্তে করে ফেলি। এবং আলহামদুলিল্লাহ আমি তখন বাহারাইনের রাস্তায় খুব ভালো করে ড্রাইভ করতেছি। অ্যান্ড আমি তখন 22 চাকার এক ধরনের লরি ওখানেও চালাইতাম, যে বড় লরি বাসগুলা, এগুলো নিয়ে বাহারাইন থেকে আমরা সৌদি আরব যেতাম, দুবাই যেতাম, ওমান যেতাম, কাতার যেতাম, বিভিন্ন দেশে যেতাম, মানে আরব গালফের ভিতরে যতগুলো দেশ ছিল প্রায় প্রতিটা দেশে আমরা তখন সফর করতাম। এবং ওই ট্রাকের ভিতরে বিভিন্ন ধরনের অনেক মাল উঠাইতাম। এবং বিশেষ করে হচ্ছে সবজি, আমরা বেশিরভাগই হচ্ছে আপনার বিভিন্ন আরব দেশের নিম্নবর্তী দেশগুলোতে চলে যেতাম, এগুলো থেকে আমরা তখন সবজি নিয়ে আসতাম। সবজি নিয়ে এসে আরবের উন্নত দেশগুলোতে আমরা তখন এই সবজি দিয়ে আসতাম। তো আলহামদুলিল্লাহ ভালো টাকা আমি ইনকাম করতাম, সব কিছু ভালোই ছিল। এইভাবে ট্রাক চালাতে চালাতে হঠাৎ করে আপনার বাহারাইনের এক আরবের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। ও আসলে ছেলেটা মানে একটু আরবি বলতে ও আমি যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানির আত্মীয় হয়, মানে কোম্পানির অনেকগুলো শেয়ারদার আছে, সেই শেয়ারদারের একজনের ছেলে আর কি। তো তার সাথে আমার সম্পর্ক খুব ভালো হয়। আর আরেকটা কথা, সত্যি কথা, আমি বাহারাইনে যখন চলে যাই ট্রাক ড্রাইভিং করি, তখন ইন্ডিয়ানি অনেক ড্রাইভার আছে যারা সিং পর্যায়ে, ওদের সাথে আমি যখন ড্রাইভিং করি আমি তখন হঠাৎ করে নেশার জগতে ঢুকে যাই। মানে নেশা করতাম, মানে প্রচুর নেশা করতাম ওই সময়, নেশাতে ঢুকে যায়। এবং ওই নেশাতে ঢুকে যাওয়ার পরে ওই বাহারাইনি শেখের সাথে আমার তখন একটা ভালো সম্পর্ক হয়, একেবারে বন্ধুর মতো সম্পর্ক। আমি ওর বিভিন্ন দেশ থেকে মাল আইনা দিই, বিভিন্ন ধরনের মাদক দ্রব্য এনে দিই, ও খায় এবং ও আমারে খুব পছন্দ করে। ওর সাথে আমার সম্পর্কটা তখন একেবারে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, খুব মধুর একটা সম্পর্ক। আর এই যে সময়গুলো কাটতেছে, ওইদিকে আমার শ্বশুরকেও কিন্তু আমি টাকা পয়সা দিচ্ছি, এবং একইভাবে সাইমাকেও টাকা পয়সা পাঠাচ্ছি, আমার আব্বা আম্মা, আমার বোন, সবাইকে আমি খুব ভালো করেই দেখতেছি। আমাদের এই নিম্নবিত্ত পরিবারটা কিন্তু আরও নিম্নবিত্ত নয়, আমাদের এই পরিবারটা এখন উচ্চবিত্ত পরিবার হয়ে গেছে। আমাদের গ্রামে সবচেয়ে সুন্দর বিল্ডিংটা আমিই করি, এবং আমাদের গ্রামে সবচেয়ে বেশি দান সরকার থেকে শুরু করে সমস্ত সামাজিক উন্নয়নমূলক কাজগুলোর ভিতরে আমি জড়িত থাকি। সবাই আমাকে অনেক আদর করে, স্নেহ করে, এবং আমাকে অনেক ভালোবাসে। এইভাবে দিন রাতগুলো যখন পার হচ্ছিল, একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে ও যে সাথে যদি আমার এত বড় একটা মধুর সম্পর্ক হয়েছে, দেখি না ওর কাছ থেকে কোনো সুযোগ লুটে নেওয়া যায় কিনা। যেহেতু ও বাহারাইনি এবং আরবি, ওর কাছে প্রচুর টাকা পয়সা আছে, অগাধ টাকা পয়সা।
এরপরে যে হঠাৎ করে আমারে বলে সজীব আমি ফ্রান্সে যাবি নাকি, এরকম করে বলে। মানে ওই মাঝে মাঝে ফ্রান্সে যেত। ফ্রান্সের এক মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল, ওই মেয়ে ফ্রান্সের নাগরিক, ওই মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল। এবং সম্পর্ক থাকার কারণে ও তখন বলে আমি ফ্রান্সে যাব, তুই যাবি? আমি তখন বললাম না, আমি কেমনে যাবো? বলে তুই যদি যাস আমি তোর সাথে করে নিয়ে যাবো, তুই আমার বন্ধু, তুই আমার সাথে যাবি, যেহেতু আমরা দুজনেই ওরকম খাওয়া দাওয়া করি। অ্যান্ড তুই গেলে আমার খুব ভালো লাগবে, নাহলে আমার প্লেনের ভিতরে বোর্ডিং লাগবে, সে ফ্রান্স কত দূরে, বোর্ডিং লাগবে, ভালো লাগবে না, তুই গেলে আমার ভালো লাগবে, তুই আমার সাথে চল। পরে আমি বললাম এনওসি লাগবে। বলে এনওসি আমি আব্বার কাছ থেকে ম্যানেজ করে দিব, তুই চিন্তা করবি না। এই কথা বলার পরে ওই তখন সব কিছু ম্যানেজ করলো। ওর বাবার কাছ থেকে বলে আমাদের যেই জিএম ছিল, জিএমকে দিয়ে তখন সে হচ্ছে আপনার এনওসি ম্যানেজ করছে। এনওসি ম্যানেজ করে আমার সমস্ত ডকুমেন্টগুলো ও নিজেই সব কিছু ঠিক করছে। ঠিক করে ও আমাকে ফ্রান্স অ্যাম্বাসিতে নিয়ে গেছে এবং অ্যাম্বাসিতে সব কিছু বলে কয়ে ওই আমাকে তখন ফ্রান্সে নিয়ে যায়। এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি ওর সাথে ফ্রান্সে যাই। এবং ফ্রান্সই নগরী, ফ্রান্সের প্যারিসে আমরা গিয়েছিলাম। প্যারিস যাওয়ার পরে আমার কাছে মনে হলো যেন আমি পৃথিবীর একটা স্বর্গে এসেছি। দুনিয়া যে এত সুন্দর হতে পারে এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি পৃথিবীর মোটামুটি অনেকগুলো আরব দেশে গিয়েছিলাম, আরবের সৌন্দর্য আমি দেখেছি, কিন্তু ফ্রান্সের ওই প্যারিস নগরী আমার দৃষ্টিটাকে আটকে ফেলেছে। আমার কাছে মনে হচ্ছে আমি খেয়ে হোক আর না খেয়ে হোক ওই প্যারিস নগরীতে আমি আমার জীবনটা কাটাই দিতে পারবো, আমি সেখানেই থাকবো। একসময় হঠাৎ করে মাথার ভিতরে একটা অন্যরকম চিন্তা ঢুকে গেল। চিন্তাটা কোনো ভালো চিন্তা ছিল না, এটা একটা খারাপ চিন্তা ছিল। খারাপ চিন্তাটা এরকম ছিল, আমি হুট করে সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে আর যাবো না, আমি এখানে থেকে যাব এবং আমি ওর কাছ থেকে পালায়ে যাব। আমার কাছে পাসপোর্টও ছিল, আমি ওর কাছ থেকে পালায়ে যাব এরকম একটা পরিকল্পনা করে ওর সাথে একদিন রাতের বেলায় ঠিকমতো ড্রিঙ্কস করলাম এবং করে ওর কাছ থেকে কিছু টাকা ধার নিলাম যে আমার কিছু টাকা দে, আমার কিছু টাকা লাগবে। এবং ওর কাছ থেকে কিছু ডলার নিয়ে আমি তখন হোটেল থেকে পালায়া যাই। এক বাঙালি ভাইয়ের সাথে আগে আমার পরিচয় হয়, তিনের হোটেল আছে, ওনার সাথে পরিচয় হলো। অবৈধভাবে আমি তখন ওই হোটেলে কাজে ঢুকে যাই এবং ও আমার তখন অনেক খোঁজাখুঁজি করছে, এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করে আমাকে না পেয়ে ও তখন ব্রেক করে আবারও বাহারাইনে চলে গেছে কয়েকজনের গার্লফ্রেন্ডের সাথে থেকে। এবং বাহারাইনেও ব্যাক করার পরে আমি তখন সেখান থেকে কয়েকদিন থেকে আপনার ওই যে কাগজপত্রের জন্য ওখানকার একটা স্কুলে ভর্তি হই যেখানে ভাষা শেখানো হয়। সেখানে ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে করে আমি সেখানকার কাগজপত্র ঠিকঠাক করার জন্য চেষ্টা করি। কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে আমি একজন আশ্রয় মানে আপনার যেটা বলে যে বাইরের দেশের নাগরিক হিসাবে এই দেশে জাস্ট আশ্রয় নিয়েছি এবং আশ্রয় হিসেবে আমি আছি, কিন্তু এখানকার ডকুমেন্ট তৈরি করতে আমার অনেক সময় লাগবে। সেই হিসেবে আমি একটা কথা বলে রাখি, যারা ইলিগেলি মানে অবৈধভাবে ইউরোপের ভিতরে ঢুকতে চান তাদেরকে বলে রাখি যে সেখানকার কাগজপত্র হওয়া যে কত কঠিন। আপনি যদি ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সেখানে ঢোকেন তবেই আপনি বুঝতে পারবেন, যেটার সম্মুখীন আমি নিজেই হলাম। আমি দীর্ঘ অনেক বছর ধরে ওখানে পড়েছিলাম, কিন্তু কোনো আমার কাগজপত্র ডকুমেন্ট কোনো কিছুই হচ্ছিল না। এবং বাহারাইনে আপনার এই যাওয়ার পরে, ফ্রান্সে যাওয়ার পরে ফ্রান্সের মানুষ বা আমার যে বন্ধুবান্ধব ছিল অনেকের সাথে চলাফেরা করতাম, সবার সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সবার সাথে চলাফেরা করতাম। সবার বউ দেখতে কত সুন্দর, ভিডিও কলে রাতের বেলা বউর সাথে কথা বলে, পরীর মতো সুন্দরী মেয়ে, দুধে আলতা বরণ শরীর, ভালোই লাগে। কিন্তু আমার বউরে আমি লজ্জায় কারোর সামনে নিতে পারি না, বা লজ্জা আমি আমার বউর সাথে ঠিকমতো কথাও বলতে পারি না। একটা পর্যায়ে অনেকটা খারাপ লাগে, বলতে খারাপ লাগলেও এটা সত্যি যে আমার বউয়ের প্রতি একটা সময় আমার ঘৃণা চলে আসে। মানে ওর সাথে আর কথা বলতে ইচ্ছা করে না, ভিডিও কলে কথা বলবো ওর মুখের দিকে তাকালে তখন কেমন জানি এক ধরনের একটা খারাপ লাগা কাজ করতে শুরু হয়, মুডটাই খারাপ হয়ে যায়। আর এতদিনও ওর ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয়নি, আমার কোনো বেবি হয়নি, এবং বেবি না হওয়ার কারণে ওর ভিতরে আমার আরও বেশি ঘৃণা কাজ করতে শুরু হলো। এবং বাবা মা তখন সিদ্ধান্তই নিয়ে ফেললো যে আমি যদি ফ্রান্স থেকে দেশে ফিরে যাই তাহলে তারা আমাকে আরেকটা সেকেন্ড বিয়ে করাবে। এবং সেক্ষেত্রে আমার আব্বা আম্মু আমার শ্বশুরের সাথে খুব খারাপ ব্যবহার করতো। আমি তো আমার বাবাকে বলেছিলাম যে উনি আমাকে ড্রাইভিং সিটে বসাইতো না, আমাকে ড্রাইভার বানাইতো না, এই জন্যই আমি আমার মেয়েকে বিয়ে করছি। তো সেখানে আমার আব্বা আম্মা আমার শ্বশুরকে এবং আমার ওয়াইফকে তেমন একটা মূল্যায়ন করতো না। আমার শ্বশুরকে গেলেই বলতো যে 2 বছর আমার ছেলে আপনার হেলপারি করেছে, তারা একটাবার আপনি সিটে বসতে দেন নাই, অথচ আমার ছেলে যখন আপনার মেয়েরই বিয়ে করছে 6 মাসের মাথায় আপনারা ড্রাইভার বানাই দিয়েছেন। আপনি তো মানুষ ভালো না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, দিনের পথে চলেন, দেখতে শুনতে ইমানদার দিনদার হলেও আপনার ভিতরটা অনেক কালো, আপনি খারাপ মনের মানুষ, আপনার মন ভালো না। এই কথা বলে আমার শ্বশুরকে আমার আব্বা আম্মা অনেক কটাক্ষ করতো, অনেক খারাপ ভাষায় কথা বলতো। তো আমার শ্বশুর তখন একটা পর্যায়ে রাগ করে আর আমাদের বাড়িতে আসতো না, এবং আমার সাথে উনি খুব বেশি একটা কথা বলতো না। ইনি তখন পুনরায় আবারও ওই ট্রাকে উঠে যায়, এই বুড়ো বয়সেও তিনি তখন ড্রাইভিং করেন। তো
তো আমার তখন আমার আব্বা আমার সাথে মধুর সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। আমি এখানে ওইখানে জায়গায় কিনতে আসি, আমি বাড়িতে মোটা অঙ্কে টাকা পাঠাচ্ছি, আমার আব্বা আম্মা এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় জায়গা সম্পত্তি কিনে, এবং একটা পর্যায়ে আমি তখন অনেক হাই প্রপার্টি মানে হাই লেভেলের পিপলদের ভিতরে একজন হয়ে গেলাম আমাদের ওই এলাকার ভিতরে। তো এইভাবে থাকতে থাকতে আমার ভিতরে আমার বউয়ের প্রতি যখন ঘৃণা কাজ করতে শুরু হলো, আমার মনে হলো যে আমি অন্য কোনো একটা মেয়ের সাথে রিলেশন করব, এবং রিলেশন করে আমি অন্য কোনো একটা মেয়েকে বিয়ে করব। এই জিনিসটা তখন আমার মনে লাগলো, এবং লাগার পরে একদিন আমি রাতের বেলায় আমার ফ্রান্সের সময় তখন প্রায় রাত 11টার মতো বাজে, আমি তখন শুয়ে আছি। শুয়ে থাকার পরে হঠাৎ করে একটা ফেসবুক লাইভ দেখলাম। একটা মেয়ে, নাম হচ্ছে জেরিন খান। দেখতে শুনতে ভাই এতটাই সুন্দরী, যাকে এক দেখায় যে কোনো মানুষ তার প্রেমে পড়ে যাবে, এতটাই সুন্দরী। তো দেখার পরে মেয়েটা তখন ফেসবুক লাইভ করতেছে, সম্ভবত কক্সবাজারেরই কোনো একটা জায়গায়, তার কথাবার্তা এটা বোঝা গেল, এতটুকু মনে হলো। তো ওই মেয়েটাকে দেখার পরে আমার কাছে খুব ভালো লাগলো। মানে মেয়েটার মুখমণ্ডলটা একদম গোল ছিল, গুলো টাইপের গালগোলা ছিল, চোখ যেন মানে আপনার মুখ না থাকলে চলবে, ওর চোখেই যেন কথা বলতে পারে, খুবই সুন্দর আর কি। এবং একটা নাইটি ড্রেস পরে আছে, খুবই ভালো লাগতেছিল। তো আমি যেহেতু ফ্রান্সে থাকি, আমিও ফ্রান্সের বিভিন্ন জায়গায় ঘুরি, এবং ঘুরে সেখানে ছবি পোস্ট করে আমারও অনেক ফ্রেন্ড ফলোয়ার। তো আমি মেয়েটাকে হচ্ছে আপনার ওই ভিডিওর নিচেই কমেন্ট করলাম, যে লাইভ করতেছে ফেসবুকে, ওই লাইভের ভিডিওর নিচে কমেন্ট করলাম যে জেরিন খান, আপনাকে দেখতে আমার খুব ভালো লাগছে, আপনার সাথে একটু ইনবক্সে কথা বলতে চাই। তো এইটা বলার পরে আমি জাস্ট এটাই বললাম, এবং মেয়েটা লাইভ থেকে বের হওয়ার প্রায় কিছুক্ষণ পরে আমাকে ইনবক্সে নক দিল। আমার আইডির নাম ছিল সজীব খান। ইনবক্সে তখন নক দেওয়ার পরে বললো, হাই কেমন আছেন? আমি তখন বললাম ভালো আছি। আমাকে জিজ্ঞেস করলো ফ্রান্সের অবস্থা কি? আমি বললাম যে ফ্রান্সের অবস্থা তো ভীষণ ভালো, তার চেয়েও বেশি ভালো হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো বলে কেন? আমি বললাম যে আপনাকে দেখলে তো পুরো ফিদা হয়ে যাওয়ার মতো অবস্থা, খুব ভালো লাগে আপনাকে দেখতে। বলে ও আচ্ছা, থ্যাংক ইউ। এমন করে ওর সাথে কথাবার্তা বলি একটু মেসেজের মাধ্যমে। তো মেসেজের মাধ্যমে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে মেয়েটা অফলাইনে চলে গেল। অফলাইনে চলে যাওয়ার পরে ভাই বিশ্বাস করবেন না, সারাটা রাত আর আমার চোখে মানে ঘুম আসলো না। অফলাইনে চলে গেল, আমি কথা বলতে পারলাম না, খুব খারাপ লাগলো। অ্যান্ড এক পর্যায়ে আমি তাকে অনেকগুলো টেক্সট করে, ওই টেক্সটটা যাচ্ছে না, সে অফলাইনে। অ্যান্ড এর পরের দিন ইন দ্য মেইন টাইম একই সময় সে আবার অনলাইনে আসছে। আসার পর আমাকে টেক্সট করলো, হাই। আমি তখন বললাম আপনি এতটা ঘন্টা কোথায় ছিলেন? আমার কারণ আমি তো বিজি ছিলাম, আমরা কক্সবাজার ঘুরতে আসছি তো ফ্রেন্ডরা মিলে, তো শুধু বিজি ছিলাম, ব্যস্ত ছিলাম। আমি তখন বললাম, জেরিন খান আমি কি আপনার সাথে একটু ফোনে কথা বলতে পারি, লাইক মেসেঞ্জারে? পরে আমাকে বললো, অফকোর্স কল মি। পরে কল দিলাম, দেওয়ার পর আমি ওর সাথে কথা বলতেছি। ভাই ওর কণ্ঠ যে এত সুন্দর, একেবারে ভাঙা গলা, ভেজা গলা, আমার ভীষণ ভালো লাগতেছিল। আমি তখন বললাম যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু জানতে চাই। ও বলে আমার আব্বা আম্মা দুজনেই বিদেশে থাকে, এবং আমি আমার দাদা দাদুর সাথেই থাকি, বাংলাদেশে আমার ভালো লাগে, এই জন্য আব্বা আম্মা আমাকে নিয়ে গেছিলো, আমি তাদের সাথে থাকি নাই। তাই আমি বললাম যে আপনার আব্বা আম্মা কোথায় থাকে? বলে তারা আমেরিকাতে থাকে। তাই বলে আপনি আমেরিকাতে গেলেন না? বলে যে গিয়েছিলাম, কিন্তু আমি ওখানে থাকিনি, আমার ভালো লাগে না। আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই বাঙালি, আমার বন্ধুবান্ধবরা সবাই বাঙালি, সো আমি তো ওদের সাথেই থাকবো, আমি কেন হচ্ছে আমেরিকাতে থাকবো? তো যার জন্য আমি আর গেলাম না, আমি আমার বন্ধুবান্ধবের সাথে বাংলাদেশে বেশ ভালোই আছি, এখানেই আছি। ওয়েল ডান। আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে তো ভালোই আছে। তো এমন করে এর সাথে আমি মাঝে মাঝে কথা বলতাম। কথা বলতে বলতে ওর প্রতি আমার এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু হলো। ভালো লাগা বলতে ওর আচার আচরণ, কথাবার্তা সব কিছুর মাঝে আমি এক ধরনের একটা মায়া, ভালোবাসা পেলাম। তো এরকম করে দীর্ঘদিন ওর সাথে কথা বলতে বলতে আপনার প্রায় দীর্ঘদিন বলতে প্রায় 5-6 মাসের মতো ওর সাথে আমি কথা বলি। আর এরই মাঝে আমার বউ যে ছিল সাইমা, আমার মনে হয় সাইমার সাথে আমি মাসে 1 মিনিটও কথা বলতাম না। মানে আমার এক কথা ওরা ভালোই লাগতো না, মানে ওর সাথে যে ফোনে কথা বলবো এটা আমার কাছে ঘৃণা লাগতো, যে ওর সাথে আমি ফোনে কেন কথা বলবো, ভালো লাগতো না। তো আমি তখনও হচ্ছে শুধু ওই আপনার জেরিনের সাথে কথা বলতাম। কথা বলতে বলতে একটা সময় জেরিন হঠাৎ করে আমাকে জানালো যে ওর পরিবার থেকে ওর বিয়ে ঠিক করে ফেলেছে, মানে ওকে বিয়ে দিয়ে দেবে, বিয়ের কথাবার্তা চলতেছে। এবং আমাকে বলতেছে যে আমার তো এই মুহূর্তে বিয়ে করতে ইচ্ছে করতেছে না, আমার ভালো লাগে না, আমি তোমার আব্বু আম্মুকে অনেক বুঝাইছি, তারপরও তারা আমার কোনো কথা শোনে না, তুমি কি একটা কাজ করবা, তুমি আমার আব্বু আম্মুর সাথে একটু কথা বলবা? আমি তখন বললাম আমি তোমার আব্বু আম্মুর সাথে বলবো, তারা কোথায় থাকে? বলে তারা তো আমেরিকাতে থাকে। তাই আমি বললাম যে তোমাকে কি আমেরিকাতে বিয়ে দিবে? বলে হ্যাঁ, ওখানকারই একটা ছেলে লোকাল বাংলাদেশি, তো আমাকে ওইখানে নিয়ে বিয়ে দিতে চায়, তারা দেশে আসবে রিসেন্টলি, তুমি আমার ফ্রেন্ডলি বলো যে তুমি আমাকে পছন্দ করো, আমরা রিলেশনে আছি। আমার তো কারোর সাথে কোনো রিলেশন নাই, কারোর সাথে কোনো প্রেম ভালোবাসা নাই, তো এই জন্য তো আমি এটা বলতে পারি না। তুমি আমার আব্বুকে বলো যে তুমি আমাকে পছন্দ করো, আমি তোকে পছন্দ করি, তুমি আমাকে বিয়ে করবা। অ্যান্ড এটা বলার পরে কিন্তু দেখা যায় যে আমার আব্বু আর আমাকে ওই আমেরিকার ছেলের কাছে বিয়ে দেবে না। আমি তখন বললাম এটা কি তুমি আমাকে মানে ফেক বলতেছো? বলে হ্যাঁ অফকোর্স ফেক, এটা তুমি আমার আব্বাকে জাস্ট বুঝাইবা।
এবং বোঝানোর পরে দেখা গেলো যে আমার আব্বা আমাকে বিয়ে দেবে না। আমি বললাম যে তুমি কি আমাকে পছন্দ করো? ও বলে ধুর এসব কথা বাদ, তোমাকে যেটা করতে বলছি সেটা করো, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে আমার বিয়েটা ভেঙে দাও। খুব কঠিনভাবে আমাকে একদম রিকোয়েস্ট করতে শুরু করলো, ইভেন কান্নাকাটি করতে শুরু করলো। তো ওর ওই কান্নাকাটি আর রিকোয়েস্ট দেখে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি এতটা ভেঙে পড়ো না, ওকে ফাইন, আমি তোমার আব্বুর সাথে কথা বলবো এবং আমি নাকি বুঝিয়ে বলবো, তুমি টেনশন করো না। এই কথা বলে আমি তখন মোটামুটি ওর আব্বার ইমো নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিল। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিল আমেরিকার একটা নাম্বার। আমি তখন নাম্বারটা সেভ করলাম। সেভ করার সাথে সাথে তখন হচ্ছে আমার এখানে ওই লোকের হোয়াটসঅ্যাপটা সেভ হলো। হোয়াটসঅ্যাপ সেভ হওয়ার পরে তখন হোয়াটসঅ্যাপে কল দিলাম। দেওয়ার পরে এক ভদ্রলোক রিসিভ করলো এবং ওনার ওই কণ্ঠে হ্যালো শোনার পরে আমার ভিতরে প্রচুর ভয় ঢুকে গেল। চুরি বাপরে বাপরে কী লোক আবার। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি, কে বলছিলেন? আঙ্কেল আমি ফ্রান্স থেকে সজীব বলতেছিলাম। বলে ফ্রান্সের সজীব, আচ্ছা ঠিক আছে বলেন আমার নাম্বার কোথায় পেয়েছেন? যে আঙ্কেল আপনার নাম্বার তো আমাকে জেরিন দিয়েছে। তো জেরিন দিয়েছে, জেরিনের সাথে আপনার সম্পর্ক? আমি দেখুন বললাম আঙ্কেল আসলে আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলাটা পছন্দ করি না এবং এটা আমার ভালোও লাগে না। আমি যেটা বলি স্ট্রেট কাটে বলি, আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। যদি আপনার ভালো লাগে আপনি আমাকে উত্তর দেন, আর ভালো না লাগলে আপনি লাইনটা কেটে দিতে পারেন। এবং আমি আপনার সাথে কোনো বেয়াদবি করতে চাই না আঙ্কেল। জেনের সাথে আজকে আমার প্রায় 1 ইয়ারের মতো সম্পর্ক। আমি ওকে ভালোবাসি এবং ও আমাকে ভীষণ ভালোবাসে। আমি শুনেছি আপনারা কি জেরিনকে আমেরিকার কোনো এক ছেলের কাছে বিয়ে দিতে চান এবং এটা আমার কাছে আঙ্কেল ভীষণ খারাপ লাগলো, এটা আমি আসলে অ্যাকসেপ্ট করতে পারলাম না। এবং আপনি যদি আমেরিকার কোনো ছেলের কাছে জেরিনকে বিয়ে আপনি দেনও আঙ্কেল, তো আপনি এটা মাথায় রাখেন যে জেরিন কিন্তু বাঁচবে না, জেরিন কিন্তু মরে যাবে, কারণ ও আমাকে অত্যন্ত ভালোবাসে। আমাকে ছাড়া অন্য কোনো ছেলের কথা স্বপ্ন চিন্তা করতে পারবে না। তো আমাকে বলে আমার মেয়ে তোমাকে এত ভালোবাসো, আমার মেয়ে তো কখনো আমাকে এটা বলে নাই। আমার আঙ্কেল আপনাকে তো ভয় পায়, বলতে সাহস পায় না। তো ঠিক আছে আপনি ওরা জিজ্ঞেস করেন, ওর সাথে জিজ্ঞেস করে আপনি আমার জানেন। আঙ্কেল আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এটা বলে ফোনটা কেটে আমি সাথে সাথে জেরিনকে বললাম যে জেরিন আমি তোমার আব্বাকে এমনি এমনি বুঝাইছি। তো বলে ঠিক আছে তাহলে তুমি ফোন রাখো, দেখি আমার আব্বা ফোন দেয় কিনা। প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে আমি তখন রেস্টুরেন্টে, জেরিন তখন আমার কল দিল। কল দিয়ে বলতেছে সজীব থ্যাংক ইউ সো মাচ যে আমার বাবা ম্যানেজ হয়ে গেছে, আমার বাবা এখন হচ্ছে সে রাজি আছে, তার মাঝে কোনো সমস্যা নেই, সে ঠিক আছে, আমার বাবা এখন সব কিছু ঠিক আছে। এরকম করে তার সাথে আমি কথাবার্তা বলতেছি, ফোনে কথাবার্তা বলতেছি। আমাদের মাঝে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো সম্পর্ক তৈরি হলো, খুবই গভীর এবং বন্ধুত্বপূর্ণ একটা ভালো সম্পর্ক। এইভাবে প্রায় 2 মাস কেটে গেল। 2 মাস পরেই ও তখন হঠাৎ করে আমাকে বলছে সজীব প্লিজ তুমি বাংলাদেশে আসো। তখন কিন্তু আমার মোটামুটি কাগজপত্র হয়েছে, আমি ইচ্ছে করলে দেশে যেতে পারি, হয়তো বেশি দিন থাকতে পারবো না কিন্তু যেতে পারবো। আমি তখন বললাম তুমি এটা কী বলো, হঠাৎ করে আমি দেশে কেন যাবো? আমাকে বলা আমার বাবা দেশে আসতেছে, তুমি দেশে আসো, এসে আমাকে বিয়ে করো। আমি মেঘ না চাইতে মনে হয় তখন বৃষ্টি পেয়ে গেলাম। আমি আল্লাহর কাছে হাত তুলেছি, আল্লাহ তুমি একটু মেঘ দাও, কিন্তু এদিকে আমার গায়ে বৃষ্টি পড়তেছে। আমি তো কোনো না কোনোভাবে জেরিনের সাথে একটা সম্পর্ক করতে পারলে মনে হয় আমার জীবনে আমি দুনিয়াতে বসে স্বর্গ পেয়ে যাচ্ছি, অথচ সেই মেয়ে আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল। আমি তো ডেফিনেটলি অবাক হয়ে গেলাম। আমি তখন বললাম জেরিন তুমি আমাকে বিয়ে করতে চাও, এটা কি আসলে তোমার বাবাকে দেখানোর জন্য নাকি আমার সাথে সংসার করার জন্য? ও বলে তুমি যদি মনে করো বাবাকে দেখানোর জন্য তাহলে বিয়ের পর আমাকে ছেড়ে দিও, আর যদি বলো না আমাকে নিয়ে সংসার করবা তাহলে ওয়েল ডান, আমি তোমার সাথে থাকবো। আমি তখন বললাম জেরিন আমরা বাঙালি মানুষজন, আমাদের কাছে বিয়েটা অনেক মূল্যবান। তোমার আব্বার কাছে হয়তো বিয়েটা তেমন কিছু না, আমার কাছে হয়তো বিয়েটা তেমন কিছু না, কিন্তু অ্যাজ একজন বাঙালি পিপল হিসাবে বিয়েটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। একটা মানুষকে বিয়ে করে তাকে ছেড়ে দিব এরকম কোনো কথা তুমি স্বপ্ন চিন্তা করো না। আমি তোমার সাথে সারা জীবন থাকবো এই কথাই আমি তোমাকে বিয়ে করতে চাই, অন্যথায় না। আমি এভাবে পুতুল খেলা তোমার সাথে খেলবো না। আমাকে বলে তুমি আমাকে পছন্দ করো? আমি বললাম অফকোর্স করি। ও বলে তাহলে তাড়াতাড়ি বাংলাদেশে আসো। আমি বললাম দেখো কিন্তু, ও বলে প্লিজ তুমি আসো, প্লিজ আসো, তাড়াতাড়ি আসো, আমার আব্বা মা আসার আগেই তুমি দেশে আসো। আমি তো তখন ভাই খুশিতে একেবারে বাক বাকুম, মানে হাত পা চারা খুশি। আমি ইমিডিয়েটলি তাড়াতাড়ি হচ্ছে টিকিট কাটলাম এবং টিকিট কেটে আমি তখন ঢাকা এয়ারপোর্টে নামলাম। ও আমাকে রিসিভ করার জন্য ও সহ আরও কয়েকটা বান্ধবী আসলো, মেয়েরা প্রায় 5-6 জনের মতো আমাকে তখন রিসিভ করতে আসলো। বাইরে ভাই এত দামি একটা গাড়ি নিয়ে আমাকে রিসিভ করতে আসছে বলার মতো না। এবং সেই দামি গাড়িটাতে নিয়েও তখন আমাকে ওর বাসায় নিয়ে গেল। উত্তরাতে ওর বাসা ছিল। আমাকে একটা ফ্লাইটে উঠালো এবং ফ্লাইটে ওঠানোর পরে ওর যে বান্ধবীরা ছিল, মানে প্রত্যেকটা বান্ধবী খুব এক্সাইটেড, মানে সবাই অনেক মজা করতেছে, হাসাহাসি করতেছে এবং সবাই বলতেছে, জেরিনকে বলতেছে তুই একটা স্মার্ট ছেলে পাইছিস। আমি যদিও মানে ফ্রান্সে থাকতাম, আমি কিন্তু চলাফেরাটা অনেকটাই হচ্ছে ওয়েস্টার্ন টাইপের করতাম, হাফ প্যান্ট পরা, চুলকে ইউ টাইপের কাটা, আবার ব্রোরেকে হচ্ছে বিভিন্নভাবে স্টাইল করা, আপনার গায়ের ভিতরে টেটু বসানো, এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগতো। তো এগুলো আমি করতাম বিদেশিদের সাথে থাকতে থাকতে, এই জিনিসটা আমার অভ্যাস হয়ে গেছে, সেটা আমি করতাম।
যার জন্য ওর বান্ধবীরা সবাই মিলে বলতেছে যে জেরিন তুই অনেক হ্যান্ডসাম একটা ছেলে পাইছিস, দেখতে অনেকটাই হ্যান্ডসাম, অনেক গুড লুকিং। মোটামুটি সব দিক থেকে আমি তখন খুবই পারফেক্টলি সবার মন জয় করে ফেললাম। এবং ওরা সারা রাত ভর আমার সাথে খুব মজা করলো, হাসাহাসি করলো। আমি সবার জন্য গিফট নিয়ে গেলাম, সবাইকে গিফট দিলাম এবং রাতের বেলা ঘুমিয়ে গেলাম। আমি একাই ঘুমাইছি, জেরিনের রুমে, আমি আমার রুমে। এবং সকালবেলা আমি তখন জেরিনকে বললাম যে জেরিন তুমি যেখানে থাকতেছো এটা কি? বলে আমার নানা নানু হজ করতে গেছে, দাদা দাদু হজ করতে গেছে, তো তারা সৌদি আরবে, এখন আমার আব্বু আসবে, তো তুমি প্লিজ আমার আব্বুকে যেভাবেই পারো ম্যানেজ করবা। আমার আব্বু আজকে রাতের মধ্যে আসবে, রাতে বাবুর ফ্লাইট, বাবা বাংলাদেশে আসবে রাতে, বাবা মা দুজনেই আসবে, এবং তুমি তাদের সাথে খুব ভদ্রভাবে কথা বলবা, আমার কোনো সমস্যা নেই, তোমার বাড়ি নোয়াখালী, তুমি গরিব। আমি তখন বললাম যে আমার আব্বা আম্মাকে যদি দেখতে চাই, এবং এই পর্যন্ত কিন্তু আমি জেরিনকে আমার আগের বিয়ের বিষয়টাতে বলি নাই, আমি যে একটা বিয়ে করছি বা এটা আমি বলিনি, কিন্তু আমি বলেছি আমার বাড়ি নোয়াখালীতে, আমি গ্রামের ছেলে, এটা বলেছি। ও আমাকে বলে তুমি গ্রামের ছেলে, নোয়াখালী, তোমার বাড়ি, এগুলো বাবাকে বলো। আমি বললাম যদি আমার আব্বা আম্মাকে দেখতে চাই, বলে এটা আমি ম্যানেজ করে নেবো, সমস্যা নেই। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, করার পর আমাকে বলে ঠিক আছে তুমি এখন আপাতত একটা হোটেলে উঠো, গ্রামে যাওয়ার দরকার নাই, যে কোনো একটা আবাসিক হোটেলে উঠো, এবং ওঠার পরে আমি তোমাকে যখন ফোন করবো তখন তুমি আমাদের বাসায় চলে আসো। আমি তখন বলে আজকে করবো? বাবা বলে আজকে রাতে মেবি আর করা হবে না, কালকে সকালে করব। তো বিকেলের দিকে খাওয়া দাওয়া করে ওদের বাসা থেকে আমি ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম, ঢাকারই একটা সুনামধন্য আবাসিক হোটেলে উঠলাম। রাতের বেলা ওর সাথে কথা বললাম, ওর বাবা মাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গেল। আমি তখন বললাম তোমার আব্বা মা আসতেছে? বলে হ্যাঁ আসতেছে। এবং এয়ারপোর্ট থেকে সে তার বাবা মাকে রিসিভ করলো, ইভেন ভিডিও কল আমাকে দেখাইলো তার বাবা মাকে। আমি দেখলাম আলহামদুলিল্লাহ তার বাবা মা অনেকটাই দেখতে তার মতো এবং খুবই সুন্দর, কিউট। তাদেরকে নিয়ে তখন বাসায় আসছে, এসে আমার সাথে রাতে কথা বললো 1 ঘন্টা। কথা বলে কালকে সকাল 11টার মধ্যে তুমি আমাদের বাসায় আসবা। আমি আব্বাকে সব কিছু বুঝিয়ে রাখছি, মোটামুটি সব কিছু ঠিক আছে, বাট কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। আমি তখন বললাম আরে না, পিস্তলের বুলেট মিস হতে পারে, এটা মিস হবে নাকি? এন্ড পরের দিন তখন 11টা বাজে, একটা পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পায়জামা পরে আমার মতো করে যতটুকু হ্যান্ডসাম হওয়া যায় আর কি, মানে একটু নম্র ভদ্র হওয়া যায়, ওই নম্র ভদ্র হয়ে আমি তখন ওদের বাসায় আসলাম, মানে জেরিনের বাসায়। আসার পরেই তো মানে ওই লোক তো আমাকে দেখে অবাক, তিনি বলতেছে ও মাই গড জাস্ট গুড লুকিং। আমাকে খুব পছন্দ করলো এবং বললো যে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, যে আমার মেয়ে তোমার মতো একটা ছেলেকে পছন্দ করেছে এবং তুমি আমাকে সব কিছু জানিয়েছো, অ্যান্ড অলমোস্ট তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি তখন বললো কোথায় থাকো? আমি বললাম যে ফ্রান্সে থাকি। এবং আমার ডিটেলস জানতে চাইলে আমি কিছুটা বিষয় হাইড করলাম, যেটা আমি জেরিনের সাথে আলোচনা করে হাইড করলাম। আমার স্টাডি বা পড়াশোনা তো আমি তেমন করি নাই, বাট আমি তো থ্রুলি ইংলিশ বলতে পারতাম, এই জন্য আমি পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ফ্রান্স থেকে। এই মিথ্যাগুলো আমি জেরিনের মাধ্যমে আমি ওর বাবা মাকে বললাম। তারা তখন শুনে বললো যে ঠিক আছে ফাইন, তোমার বাবা মাকে ডাকো, তোমার প্যারেন্টসকে ডাকো। তো জেরিন তখন এখানে বলতেছে আব্বু তুমি প্লিজ একটু শোনো, ওর বাবা মা তো গ্রামে থাকে, ওদের বাড়ি হচ্ছে নোয়াখালী, এখন ওর বাবা মা হুট করে গ্রাম থেকে আসলে তোমার সোসাইটির সাথে তো যাবে না, এবং তোমার সোসাইটির সাথে যাবে না, এই জন্য তোমার ওর আব্বা আম্মাকে বাদ দাও। ওর আব্বা আম্মাকে পরে আমি ওর আব্বা আম্মাকে দেখছি, ওদের গ্রামে গেছি, ওর আব্বা আম্মা অনেক ভালো, ঠিক আছে, বাট তারা এই মুহূর্তে হুটহাট করে এসে ওর সাথে আমাকে বিয়েটা দেবে না, ও তো ফ্রান্সে থাকে, ওর বাবা মা হয়তো অন্য কিছু মনে করতে পারে, এই জন্য তুমি আপাতত আমার সাথে ওর বিয়েটা করাই দাও, আর ওর বাবা মা যদি আসে তাহলে তোমার সোসাইটির সাথে যাবে না। ওর বাবা তখন বলতেছে না এটা তো হতে পারে না, একটা ছেলেকে আমরা একটা ছেলের কাছে আমাদের একমাত্র মেয়েকে আমরা বিয়ে দিব, তো সেখানে তো আমরা অবশ্যই ছেলের ফ্যামিলি দেখব, এবং ছেলের বাবা মা আসছে কি আসে নাই, নাকি ছেলে আগে বিয়ে করছে, এই সেই। যখন বলছে আগে বিয়ে করছে ভাই, তখন আমার কলিজার নিচে একটা চিপ মারছে যে আল্লাহ এটা কি বলে, মানে আমার তখন খুবই খারাপ লাগছে যে এইটা কী ধরনের কথা বলে। পরে আমি বললাম যে না না আঙ্কেল, এই ধরনের আসলে কোনো কিছুই না, আমার আব্বা আম্মা আছে, আপনি চাইলে আমি আমার আব্বা আম্মার কাছে নিতে পারবো, জেরিনের কথা আপনি বাদ দেন। পরে তিনি আমাকে বলতেছেন না তুমি যেহেতু নিজেই বলতেছো তোমার আব্বা আমার কাছে আমাকে নিয়ে যাবা, তাহলে আমার মনে যে ডাউটটা ছিল ডাউটটা কেটে গেল। আমরা তো জাস্ট 4 দিনের জন্য আসছি, আমিও জব করি, তোমার আন্টিও জব করে, আমাদের তো আসলে অতটা সময় নেই দেশে থাকার মতো, তো প্লিজ আমরা কালকে হচ্ছে বিয়ের আয়োজনটা করি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তখন বললাম আঙ্কেল কী শর্ত আপনি আমাকে বলেন। তিনি আমাকে বলে দেখো আমি এখন বিয়ের কোনো অনুষ্ঠান করতে চাই না, যেহেতু তোমার বাবা মা নাই, আমি তোমার বাবা মায়ের মনে কোনো রকম কষ্ট দিতে চাই না, তারা মনে কষ্ট পাবে যে তাদের ছেলেকে আমি বিয়ে করাচ্ছি, তারা থাকবে না, এই জন্য আমি জাস্ট আমার মেয়েকে আর আমার 2-1 বন্ধুবান্ধব রেখে আমি বিয়ের কাজটা সম্পন্ন করতে চাই, এবং এরপরে প্রয়োজনে আমি তোমার আব্বা আম্মাকে এনে আমি প্রয়োজনে আবার ছুটি নিয়ে এসে তারপরে বড় করে একটা অনুষ্ঠান করে বিয়ে দেবো, তুমি কি বলো? আমি বললাম আঙ্কেল আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এবং তার পরের দিনে জেরিন আমাকে বললো, মানে জেরিন আমার সাথে বিকেলবেলা দেখা করলো, দেখা করে বলতেছে শোনো কালকে তো বিয়ে, সুতরাং তোমার তো অবশ্যই কোনো কিছু করতে হবে, মানে আমাকে কিছু না কিছু দিতে হবে, তাই না? এভাবে কি আমাকে বিয়ে করবা? তোমার আব্বা আম্মা না থাকলে তাতে কী হয়েছে, আমার আব্বার তো বন্ধুবান্ধবরা আসবে, তাদের সামনে আমি অপমান হবো না?
এই বলে মোটামুটি ও সেই সময় মানে সেই সাথে আমার সাথে গিয়ে প্রায় 15 লাখ টাকার উপরে, 15 থেকে 16 লাখ টাকার ও গোল্ড কিনে ফেললো। গোল্ড এবং আপনার হীরার আপনার আংটি করে মোটামুটি 15-16 লাখ টাকার মতো, আপনার 16-17 লাখ টাকার মতো হবে ও জিনিসপত্র কিনেছে। এবং এগুলো লাগবে, কারণ এগুলো তো না লাগলে ওর ফ্রেন্ডদের সামনে, ওর বাবা মায়ের সামনে ও ছোটো হয়ে যাবে। তো এটা মনে করে আমি তখন নিলাম। ও আমাকে নিলো সব তোমার কাছে রাখো, কালকে তোমার কোনো বন্ধুবান্ধব আছে দেশে? আমি বললাম যে না, ওরকম কেউ তো আমার নাই। আমার ঠিক আছে, কেউ যদি তোমার নাই, তুমি একাই সব কিছু নিয়ে চলে আসবা, আমি আব্বাকে ম্যানেজ করবো। তো পরের দিনে কীভাবে আমি সব গোল্ডগুলো নিয়ে হোটেল থেকে মোটামুটি অবে রেডি হয়ে আমি ওদের বাসায় গেলাম। এবং যাওয়ার পর আমি একটা বিষয় খুব অবাক হয়ে গেলাম। ওর আব্বা বললো যে তার আব্বার কিছু বন্ধুবান্ধব আসবে বা এরকম এরকম হবে, কিন্তু সেখানে আমি জাস্ট একজন কাজীকে দেখতেছি আর দুজন মানুষ তারা খুবই নর্মাল পোশাক পরে আসছে, মানে মধ্যবিত্ত ফ্যামিলি মনে হচ্ছে। ওই মানুষগুলোর সামনেই তখন হচ্ছে জেরিনের সাথে আমার বিয়ের কাজ সম্পূর্ণ হলো। মানে ওর বাবা আমাকে বললো, দেখো আমি আমার বন্ধুবান্ধবদেরকেও আনি নাই, কারণ আমার ফ্রেন্ডদেরকে আমি যদি বলি, আমার ফ্রেন্ডরা আমাকে বলবে যে তোর মেয়েকে বিয়ে দিচ্ছিস, তুই এত টাকা পয়সার মালিক, আমেরিকাতে থাকিস, ওখানে তার কোটি কোটি টাকার বিজনেস, তো সেখানে তোর মেয়েকে বিয়ে দিচ্ছিস, ছেলের পরিবার থেকে কেউ নাই। আমার মেয়ে বিষয়টা হয়তো ওভাবেই দেখতেছে না, আমি হয়তো দেখতেছি না, কিন্তু আমার ফ্রেন্ড এটা এভাবে দেখবে না, তো ওরা ভিন্নভাবেই দেখবে, যার জন্য হচ্ছে আমি আমার ফ্রেন্ডদেরকে আনি নাই। তো এইভাবে জেরিনের সাথে আমার 20 লক্ষ টাকা কাবিনে বিয়েটা কমপ্লিট হলো। বিয়ে কমপ্লিট হওয়ার পরে সে রাতে আমাদের বাসর হবে এবং তিনি ওইখানে আমাদের বাসর ঘরের ব্যবস্থা করে। জেরিনের কয়েকটা মেয়ে বান্ধবী ছিল, এটা সত্য, 5-6টা মেয়ে বান্ধবী ছিল, তাদের সামনে তখন আমার বিয়ের কাজটা সম্পন্ন হলো। এবং হওয়ার পরেই দেন আমরা বাসর ঘরে গেলাম এবং আলহামদুলিল্লাহ জেরিনের সাথে আমার খুবই ভালো বাসর কাটলো। তা আমি কিন্তু আমার আব্বা আম্মাকে তখন পর্যন্ত ফোন দিয়ে বলি নাই যে আমি দেশে আসছি বা আমি আমার আব্বুর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে আমি বলি যে না, আমি এখনও ফ্রান্সেই আছি, আমি যে দেশে গেছি এটা আমি তাদেরকে জানাই নাই। একটা পর্যায়ে এভাবে বিয়ে শাদী সম্পূর্ণ হলো। হওয়ার পরে আমি তখন চলে গেলাম হচ্ছে, ইয়ার আব্বু চলে গেল, মানে ওর আব্বা আম্মা চলে গেল, আমি তাদেরকে এয়ারপোর্টে দিয়ে আসলাম, তারা এয়ারপোর্ট পর্যন্ত নামাই দিয়ে আসলাম, তারা চলে গেছে। এবং তারা যখন চলে গেল, তারা চলে যাওয়ার পরে আমি তখন আরও 1 সপ্তাহ জেরিনের সাথে দেশে ছিলাম। তো 1 সপ্তাহ থাকার পরে যেহেতু আমার লিগেল কাগজপত্র এখন ওভাবে হয়নি, আমাকে আবার ব্যাক করে চলে যেতে হবে। দেন আমি তখন ব্যাক করে জেরিনকে বলে 1 সপ্তাহ পরে আমি আবারও আমাকে এয়ারপোর্টে দিয়ে আসলো, আমি আবারও ফ্রান্সে চলে গেলাম। তো ফ্রান্সে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ফ্রান্সে আমি খুব ভালোই আছি, আমার তেমন কোনো সমস্যা নাই, সর্বদিক মিলিয়ে আমার দিনকালগুলো খুব ভালোই কাটতেছে। অলওয়েজ জেরিনের সাথে কথাবার্তা বলতেছি ফোনের মাধ্যমে। এবং একটা পর্যায়ে এরকম করতে করতে জেরিন আমাকে বলতেছে আমি তোমাদের বাড়িতে যাব, তোমার আব্বা আম্মাকে দেখতে যাব, তোমাদের বাসায় যাব। তো এটা যখন আমাকে বললো তখন আমার কলিজা নিচে ভাই চিপ মারছে। এখন আমি ওরে আমার বাসায় কীভাবে নিব? আমার বাসায় আমার বউ আছে, এখন এটা গেলে তো দেখে যাবে, না দেখে ফেলবে। তো সবসময় এটা নিয়ে আমার সাথে ঝগড়া হইতো, যেন আমি তোমাদের বাসায় যাব, প্লিজ আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও, আমি বাসায় যেতে চাই। আমার আব্বা আম্মা আমাকে বারবার ফোর্স করতেছে তোমাদের বাসায় যাওয়ার জন্য। পরিশেষে আমি বাধ্য হয়ে করলাম কি, আমার আব্বা আম্মাকে আমি তখন এই বিষয়টা জানাতে বাধ্য হলাম। আমি এতদিন পর্যন্ত জানাই নাই, কিন্তু লাস্টের দিকে আমি বাধ্য হয়ে আমার আব্বা আম্মাকে বললাম যে বাবা এই ঘটনা, আমি ঢাকাতে একটা বিয়ে করছি এমনি এমনি। আব্বু তখন এক কথাই বললো যে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো এই বউ রাখবোই না। আমি তখন বলি যে কীভাবে বিদায় করা যায়, তোমরা বিদায় করো। তো যেই টাকা কাবিন হলো, কাবিনের টাকা আমি তখন আমার আব্বাকে দিয়ে দিলাম। আমার আব্বা তখন কাবিনের টাকা দিয়ে সাইমাকে ওর আব্বাকে ডেকে আনলো, ডেকে এনে সাইমার আব্বার হাতে সাইমাকে তুলে দিল এবং দিয়ে আমি তখন মোবাইলের মাধ্যমে যতটুকু তালাক দেওয়া যায়, 3 তালাক মোবাইলের মাধ্যমে যেভাবে হয় হুজুরকে সাক্ষী করে, আমি তখন সাইমাকে তালাক দিয়ে দিলাম। সাইমাকে তালাক করলাম এবং ওর কাবিনের টাকা বুঝিয়ে দিল এবং ও তখন চলে গেল আমাদের বাড়ি থেকে। চলে যাওয়ার পরে এভাবে জেরিন সবসময় যাবে, আমি তখন আমার ঘর বাড়িগুলোকে মোটামুটি অনেকটা সাজসজ্জা করছি, অনেক সুন্দর করছি। কয়েক এক পর্যায়ে জেরিন এবং তার 2টা বান্ধবী আমাদের বাড়িতে গেছে। আমাদের বাড়িতে যাওয়ার পর আমাদের বাড়িতে ঘোরাফেরা করছে এবং সকালে গিয়ে বিকেল পর্যন্ত ছিল। সুন্দর আগে তারা আবার চলে আসছে। রাতের বেলায় মারে ফোন দিলাম যে মা তুমি তোমার ছেলের বউরে কেমন দেখলা, কী অবস্থা? আমার মা আমাকে একটা ভিন্ন কথা শোনাইলো। মা আমাকে বলতেছে এটা কি তোর বউ? আমি বললাম হ্যাঁ মা, আমার বউ। মা আমাকে বলে মেয়েটাকে দেখে আমার কাছে কেমন জানি একটু অন্যরকম মনে হচ্ছে। আমি গ্রামের মানুষ, তো তোর দাদারা দেখেছে, তোর দাদারাও বললো যে মেয়েটা জানি একটু কেমন কেমন। আমি তখন বললাম যে ও তো আসলে শহরে বড় হয়েছে, শহরে থাকে, আমেরিকাতে থেকেছে, তো সব কিছু মিলে আসলে একটু ভিন্ন টাইপের বা ওরে দেখলে একটু ভিন্ন রকম মনেই হতে পারে, এটা যে কোনো কারোই। তো আমি বললাম না আমার সমস্যা নাই, তুমি এরকম কোনো চিন্তা ভাবনা করো না, সব কিছু ভালোই, ও সমস্যা নেই। এরকম করে ও তখন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, এখানে যেত, এরকম করে যাতায়াত করতে করতে একটা পর্যায়ে ও হঠাৎ করে আমাকে বলতেছে যে সজীব একটা কাজ করো, আমরা তো এই বাংলাদেশে থাকবো না, আগেবার আমরা আমেরিকাতে চলে যাব। তো আমেরিকাতে তো আমাদেরকে থাকতে হবে, আব্বা মা যেহেতু আমেরিকায় থাকে, তোমার বাবা মাকে আমরা আমেরিকাতে নিয়ে যাব, তো আমরা আমেরিকাতে একটা বাড়ি কিনবো।
এটা আমাকে বললো। আমি তখন বললাম বাড়ি কিনবা? বলে হ্যাঁ একটা বাড়ি কিনবো, তো এই বাড়িটা কেনার পরে আমরা আমেরিকাতে থাকবো, তুমি আমি চলে যাবে আমেরিকাতে। তো আমি তখন বললাম ভালো কথা। ও বলে এখন আমি কিন্তু আমার বাবার বাড়িতে থাকবো না, এবং আমার স্বামী আমার বাবার বাড়িতে থাকবে এটাও আমি কখনো মেনে নিব না, এটা আমার পক্ষে কোনো অবস্থায় সম্ভব না, এটা আমি মানবো না। অবশ্যই তোমাকে আলাদা বাড়ি কিনতে হবে এবং বাড়ি কিনেই তোমাকে সেখানে থাকতে হবে। আমি তখন বললাম দেখো আমার তো আসলে এত টাকা এই মুহূর্তে নেই। ও বলে না প্লিজ তুমি এরকম কোনো কথা বললো না, তুমি যেভাবেই পারো বাড়িতে তুমি আমাকে এটা করতেই হবে। তবে আমি সারা জীবনে বাহারাইনে যত টাকা ইনকাম করেছি বা আপনার এখানে আসার পর আজকে কয়েক বছরে যা ইনকাম করেছি সব কিছু মিলিয়ে হয়তো আমার কাছে এই মুহূর্তে 30 লাখ টাকার মতোই হবে, এর বেশি কিন্তু নাই, 30 লাখই হবে। তো ও আমাকে বলতেছে যে ওর আরও টাকা লাগবে, 30 লাখ টাকা দিয়ে। ও বলে 30 লাখ টাকা দিয়ে তো বাহারাইনে আরে কি বলে আমেরিকাতে একটা ঘর ভাড়াও নেওয়া যায় না, একটা ঘর ভাড়াও নেওয়া যায় না, সেখানে এত টাকা আরও বেশি টাকা লাগবে। তো আমার কাছে আর কোনো টাকা নাই, আমি কোনো টাকা পয়সাও ম্যানেজ করতে পারতেছি না। পরে শেষ পর্যন্ত ও বললো যে কম করে হলেও 2 কোটি টাকা লাগবে, একটা বাড়ি কিনতে আমেরিকাতে 2 কোটি টাকা সর্বনিম্ন লাগবে, এবং যেই লেক্সাস বাড়ি তারা কিনতে চায়। পরে আমি চিন্তা করলাম যে 2 কোটি টাকা দিয়ে বাড়ি কিনবো, বাড়ি কেনার পরে তো আমরা আমেরিকাতেই চলে যাবো, আমার আব্বা আম্মাকে নিয়ে চলে যাব, তাহলে আমার আর দেশের জায়গায় থাকার দরকার না। আমার দেশে প্রায় 1 কোটি টাকার উপরে জায়গা আছে, যেগুলো আমি বাহারাইন থাকতে কিনেছি। বাহারাইনে কিন্তু আমি অনেক টাকা ইনকাম করছি, এখানে যা করতেছি তার 5 ডবল ইনকাম করছি 1 মাসে। এটা অবিশ্বাস্য হবে অনেকের কাছে, আমি 5 ডবল ইনকাম করছি বাহারাইনে। পরে প্রায় 1 কোটি টাকার মতো জায়গা আমি দেশে বিক্রি করলাম, করার পরে আমার টাকা ম্যানেজ হচ্ছে না। পরে আমি আমার টাকা দেওয়ার পরেও আরও প্রায় 50 লাখ টাকার মতো আমার শর্ট আছে। এবার আমি আমার এক বন্ধুর সহযোগিতা, আমার এক বন্ধুর বাবা ব্যাংকে কাজ করে, উনি হচ্ছে ইয়াতে বাড়ি, ঢাকাতে ওদের বাড়ি। আমার ওই বন্ধুর সহযোগিতায় আমি তখন ফ্রান্সের কাগজপত্র ডকুমেন্ট সব কিছু দিয়ে, আমার বাড়ির দলিল টলিল যা আছে সব কিছু দিয়ে আমি তখন আরও 50 লাখ টাকা ব্যাংক থেকে লোন উঠে প্রায় 2 কোটি টাকার মতো আমি তখন ম্যানেজ করলাম। ম্যানেজ করার পর আমি ওরা বললাম যে তাইলে বাড়িটা কি কিনবো? বলে আমি আমেরিকাতে যাচ্ছি এবং ওখানে গিয়ে আমি বাড়িটা কিনে দেন আমি তখন চলে আসবো। তাই আমি বললাম ভালো কথা। ও তখন আমেরিকাতে যাবে, সব কিছু প্রস্তুতি নিল, আমেরিকাতে যাবে। ওর সাথে আমার ফোনে কথাও হচ্ছে, হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে। একবার চাই ও টিকিটও কাটলো, টিকিটের ছবি আমাকে পাঠালো, ও আমেরিকাতে গেল। এবং যাওয়ার পরে ও তখন জায়গা দেখলো, লোকেশন আমাকে দেখাইলো, আমিও দেখলাম যে মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা এবং এখানেও বাড়ি কিনবে। তা বললাম যে ঠিক আছে ওকে ফাইন, এখানে কিনো। পরে সেখানেও একটা রেডিমেড বাড়ির ছবি টবি আমাকে পাঠালো, ভিডিও পাঠাইলো। বাড়িটা রেডিমেড বাড়িটা ও কিনলো প্রায় বাংলা টাকায় 2 কোটি টাকার মতো খরচ করে বাড়িটা কিনলো। মানে এটাও কিন্তু আমাদের সাধ্যের ভিতরে, এমন না ও কিন্তু ওটা কিনার ও আরও দামি কিনতে চায়, কিন্তু ওমার পক্ষে তো আর দামি কেনা সম্ভব না। তো আমি বললাম যে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা তো আমাদের সামর্থ্যর বাইরে যেতে পারবো না, যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যেই থাকতে হবে। এবং এই বাড়িটা কিনতে গিয়ে আমি আমার যে বাবার পৈতৃক সম্পত্তি সেটা পর্যন্ত বিক্রি করা লাগছে, টাকা যেহেতু ম্যানেজ করতে পারতেছি না। আমার বাড়ির ঘর বিটা আমি বিক্রি করে দিই, আমার আব্বা আম্মাকে আমি তখন নোয়াখালী শহরে নিয়ে ভাড়া রাখছি। যদিও আমার আব্বা আম্মা এটাতে খুব মনোমালিন্য হয়েছে, বাট তারপর আমি তাদেরকে বলছি তোমরা আমেরিকাতে চলে যাবা, সো এই নিয়ে তোমাদের আর টেনশনের দরকার নাই। যার জন্য আমি তখন আমার বাড়ির বাপের ভিটাটাও বিক্রি করলাম। সব কিছু ঠিক হলো এবং ও আবারও পুনরায় আমেরিকা থেকে বাংলাদেশে আসলো। আসার পর ওর সাথে আমার কথা হচ্ছে। তো আমি ওকে আসলে আগের মতো করে টাকা দিতে পারি না, যে পরিমাণের স্যালারি পাই ওই পরিমাণ স্যালারি ওর জন্য পাঠাই, মোটামুটি তেমন কিছুই হয় না। তো আমি বললাম যে তুমি তো আমেরিকাতে চলে যাবো তোমার আব্বা আম্মার কাছে, আমি কি দেশে আসবো? আমাকে বললো আগে আসো পরে আসো। এরকম করতে করতে আমার ওখানকার কিছু বন্ধু বান্ধব ছিল ফ্রান্সের, ওরা আমার বলতেছে যে দোস্ত দেখ মেয়েটাকে বেশি একটা সুবিধার মনে হয় না, তুই দেশে যা, গিয়ে তার সাথে কয়েকদিন ধরে থাক, এবং না থাকলে এভাবে দূর থেকে আসলে এতগুলো টাকা দিয়ে দিলি তোর বউটা যদি অন্য কারোর সাথে রিলেশন করে চলে যায়। এই ভয়ে আমি তখন আমার ডকুমেন্ট এর মাঝে কিন্তু 1-1.5 বছর কেটে গেছে, আমার ডকুমেন্ট কিন্তু মোটামুটি স্ট্রং হয়ে গেছে। আমি একটা লম্বা ছুটি নিয়ে তখন আমি দেশেতে আসছি। আর লম্বা ছুটি বলতে আমি যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, মানে হোটেলটা বন্ধ হয়ে গেছে। তো ফ্রান্সের একটা নিয়ম কি, ধরেন আপনি যে হোটেলে কাজ করবেন বা যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠান থেকে যদি আপনাকে ছাঁটাই করা হয়, আপনার নতুন কাজ পাওয়া পর্যন্ত সরকার থেকে কিন্তু আপনাকে খরচ দেওয়া হবে, আপনার থাকা খাওয়ার খরচ। তো সেই থাকা খাওয়ার খরচ আমি তখন বাংলাদেশে থেকেও পাবো। এই জন্য আমি তখন করলাম কি বাংলাদেশে ডিরেক্টলি চলে আসলাম। এসে আমি ঢাকাতেও যে বাসা থাকতো ওই বাসায় উঠলাম। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন ওর সাথে আমার সম্পর্কটা খুব ভালোই কাটতেছে। কিন্তু দেশে আসার পরে ও কেমন যেন আমাকে একটু অ্যাভয়েড করতো। মানে আগে যেরকম আমার সাথে একটা মধুর সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, ভালো লাগা ছিল, এর মাঝে আমাকে একটু অ্যাভয়েড করতে শুরু করলো। এবং আমি ওর বাবার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে, মাঝে মাঝে ওর বাবার সাথে কথা বলতে গেলে ওর বাবা আমার সাথে কথা বলে না। আমি ওকে বলি যে যেদিন তোমার বাবা আমার সাথে কথা বলে না কেন? আমাকে বলে আসলে আমার আব্বা তো অনেক ব্যস্ত মানুষ, বেশিরভাগ সময় ব্যস্ত থাকে, সময় পায় না, এই জন্য হয়তো তোমার সাথে কথা বলতে চায় না। তো
তো এই জন্য তোমার সাথে কথা বলা না, তুমি নেভার মাইন্ড, কিছু মনে করো না, ওকে ফাইন, ঠিক আছে। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে তার ভিতরে আমি কেমন জানি একটা মানে অন্যরকম একটা ভাবসাব আমি বুঝতে পারলাম। বাস্তব বুঝতে পারার পরে হঠাৎ করে আমাকে একবার বলতেছে আমি আমেরিকাতে যাব। তাই তুমি আমেরিকাতে কেন যাবো? ও বলে আমি আমেরিকাতে যাবো, আমার কাজ আছে, আমি গিয়ে চলে আসবো, 3-4 দিন থাকবো, বাড়ির বিষয় আমি গিয়ে চলে আসবো। তাই বললাম আমি তো তোমার হাজব্যান্ড, তুমি আমার কাগজপত্র সব জমা দাও, আমরা একসাথে যাবো না, তোমার যেতে হবে না, আর তোমার যেতে হবে না, আমি একাই যাবো। এই কথা বলো তখন আমেরিকার উদ্দেশ্যে তখন রওনা দিল, চলে গেল। তো ও যে বাসায় থাকতো আর কি, যে বাসার মধ্যে থাকতো, সেই বাসাটাতে আমি তখন একাই, ও তখন আমেরিকাতে গেল। ও বললো 5 দিন পরে চলে আসবে, কিন্তু 1 সপ্তাহ কেটে গেল, ও আসতেছে না, ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে। তো একদিন নিচের দারোয়ানের সাথে হঠাৎ করে আমার দেখা হলো, এমনি সবসময় দেখা হয়, কথা হয় না। তো ওই দিন আমি দারোয়ানের সাথে কথা বলছি, কাকা বাড়ি কই? বলে নোয়াখালী। দারোয়ান বলে বাড়ি নোয়াখালী। আর নোয়াখালী কোথায়? বলে সেনবাগ। আমি তো বললাম আমার বাড়ি তো ওইদিকে। বলে কি বলো? বলে হ্যাঁ। আমি কাকা কিছু মনে করেন একটা কথা বলি, আমার শ্বশুরের বাড়িটা কেমন, আপনি কতদিন ধরে এখানে আছেন, এরা মানুষ হিসেবে কেমন? পরে দারোয়ান কাকা আমার বলতেছে তোমার শ্বশুরের বাড়ি মানে? আমি বললাম যে এই বাড়িটা কি আমার শ্বশুরের না? বলে না, এটা তো একটা রেস্ট হাউস, যেখানে বিদেশিরা এসে মাঝে মাঝে থাকে, এবং এটা রেন্টের বাড়ি। আমি তখন বললাম কি বলেন রেন্টের বাড়ি? বলে হ্যাঁ, এটা একটা রেন্টের বাড়ি, এটা বিদেশিরা এসে মাঝে মাঝে এই বাড়িতে থাকে। আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে এটা কী বলে। আমি বললাম এই যে 2টা লোক ওই দিন আসে, আপনি তাদেরকে চিনেন? বলে না, চিনি না। তাই বলে এই যে বাড়ির ভিতরে জেরিন থাকে? বলে ম্যাডাম তো এখানে অনেক বছর ধরে আছে, তিনি ভাড়া থাকে, এবং ম্যাডামের অনেক লোকজনও এখানে আসে। আমার ভাই তখন আমার মাথা আসমানটা ভেঙে পড়লো যে এটা কী বলে। আমার কিছু তখন মানে অলরেডি 2 কোটি টাকা আমাকে দিয়ে দিছি, এবং শুধু 2 কোটি টাকা না, আমি যা ইনকাম করছি আমার জীবনের সবই কিন্তু আমি তাকে দিয়ে দিয়েছি। আমার মাথাটা তখন চক্কর দিয়ে উঠলো। তো ও যে বলতেছে ও আমেরিকাতে আছে, আমার কাছে এই বিষয়টা তখন কেমন জানি সন্দেহ লাগতে শুরু হলো। হওয়ার পরে আমি আমেরিকা থেকে আসার পরে মানে থেকে ফ্রান্সে থেকে আসার পরে একটা ফোন কিনে দিয়েছিলাম, একটা লেটেস্ট ফোন কিনে দিয়েছিলাম, একটা স্যামসাং কোম্পানির খুব ভালো একটা ফোন কিনে দিই, আলট্রা টাইপের। ওই ফোনটা আমাকে কিনে দিলে পরে আমার ওই ফোনের যে বক্সটা, ওই বক্সটা কিন্তু আমার সাথেই ছিল, মানে বাসায় ছিল, ওই কিন্তু আমেরিকার কথা বলে গেছে। তো আমার এক বন্ধু ফ্রান্সেই থাকে, ওর সহযোগিতায় আমি তখন যেই ফোনের যে বক্সটা ছিল, বক্সে যে এমআই নাম্বার ছিল, এমআই নাম্বার দিয়ে তখন আমি খুব ক্লোন করে আমি চেক করে দেখি যে আমার এই মোবাইলটা, যে মোবাইলটা আমাকে দিয়েছিলাম, এই মোবাইলটার লোকেশান দেখা যাচ্ছে চিটাগং। মানে এমআই দিয়ে চেক করার পরে দেখলাম যে এটা চিটাগং, কিন্তু এটা আমেরিকায় দেখানোর কথা বা দেশের বাইরে দেখানোর কথা। এবং চিটাগংয়ে সে একটা হোটেল দেখাচ্ছে, একটা আবাসিক হোটেলে দেখাচ্ছে, মানে আবাসিক হোটেল বলতে একটা আবাসিক এরিয়ার ভিতরে দেখাচ্ছে। পরে আমি তখন সেই লোকেশান ট্র্যাক করে সেই এরিয়াতে গেলাম, ছদ্মবেশে গেলাম। যাওয়ার পরে যেদিন গেলাম ভাই, সেদিন রাতে থাকলাম, পরের দিন সকালবেলা আমি দেখলাম যে এক ছেলের সাথে আমার বউ জেরিন বেরোচ্ছে, এবং একেবারে হাজব্যান্ড ওয়াইফের মতো। মানে আমার তখন মাথার উপর আসমানটা ভেঙে পড়লো। ওরে ফোন দিলাম, ও কেটে দিচ্ছে। অনেকক্ষণ পরে ফোন ব্যাক করছে, আমি বললাম যে কী হলো জেরিন, ফোন ধরলা না? বলে আমি আব্বু আম্মুর সাথে একটা মিটিংয়ে ছিলাম। তুমি এখন কোথায়? বলে নিউ ইয়র্কে। তা আমি ওকে একটু আগে চিটংয়ে দেখে আসছি। কারণ হোয়াটসঅ্যাপে তো আর লোকেশান ট্র্যাক করা যায় না বা লোকেশান দেখা যায় না, কিন্তু ও যেটা বলে সেটাই। তখন কিন্তু আমাকে কিছু বলি না, কারণ আমি জানি এখন যদি ওকে কিছু বলি তাহলে হুট করে চেঞ্জ হয়ে যাবে, এবং চেঞ্জ হয়ে গেলে তো আমি আর কোনো কিছু করতে পারবো না। একটা মানুষ যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, একটা মেয়েকে কী বা করা যাবে? উল্টা ওরে আমার আরও 20 লাখ টাকা দিয়ে ওরে আমার ছাড়তে হবে যদি আমি এখন ঝামেলা করি। ভাই আমি তখন আর মানুষ হিসাবে নাই আর কি, আমি তখন কান্নাকাটি করতে শুরু করলাম যে কী করব। এবার আরেক আমার ওই বন্ধুর হ্যাকার বন্ধুর সহযোগিতা আমি তখন বললাম যে তার ফেসবুকটা হ্যাক করব। আমার বন্ধুকে দিয়ে খুব কষ্ট করে, যেহেতু ফোনটা আমার ফোনই ও হোয়াটসঅ্যাপ চালাইতো বা ফেসবুক চালাইতো, আমি যে ফোনটাকে কিনে দিয়েছি, সেজন্য ওর ফোনটা হ্যাক করা আমার জন্য খুব কঠিন হয়নি। আমার বন্ধুর ফোনটা হ্যাক করলো, এবং ফোনটা হ্যাক করার পরে সর্বপ্রথম যে জিনিসটা দেখলাম, চিটংয়ে ওর একটা হাজব্যান্ড আছে, এবং এই লোক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক, তার একটা বউ আছে, ওই বউ আছে, এবং সেই বউ আছে, জেরিনও আছে। তিনি খুবই নাম করে একজন বিজনেসম্যান, জেরিন তার বউ, এবং স্টিল তার সাথে সংসার করে, মাঝে মাঝে চিটংয়ে গিয়ে তার সাথে থাকে। আরেকটা অবাক করা বিষয়, আমি তার আরেকটা হাজব্যান্ড পেলাম, সে আমেরিকাতে থাকে। 2টা হাজব্যান্ড স্টিল আছে, তাদের সাথে তার কমিউনিকেশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে। মাঝে মাঝে সে আমেরিকাতেও তার ওই হাজব্যান্ডের কাছে যাচ্ছে, হাজব্যান্ডের কাছ থেকে আসতেছে, ওইটা কিন্তু সে কন্টিনিউ করছে। তার হাজব্যান্ড একটা আমেরিকাতে থাকে, ওখানে সে জব করে।
এবং তার যে কথিত বাবা মা, এরা আসলে ওর বাবা মা না। কারণ বাবা মা না বললাম এই মর্মে, ওই লোকেশদের সাথে ওর কোনো কমিউনিকেশন নাই, কোনো কথাবার্তা নেই, কখনোই কথাবার্তা বলে না। তারা দুজনেই ভাড়া করা ছিল, যেটা আমার কাছে মনে হলো। ভাবলাম যে কী করা যায়। এরই মাঝে আমি ইনকোয়ারি করতে গিয়ে, ওর সম্বন্ধে ইনকোয়ারি করতে গিয়ে এই অল্প কয়েকদিনে আরও যে নিউজটা পেলাম, সেটা শোনার পর আপনার মাথা পাক দিয়ে উঠবে। এছাড়া ও 7টা ছেলেকে বিয়ে করেছে। 7টা ছেলেকে বিয়ে করেছে বাংলাদেশ সহ দেশের বাইরে বিভিন্ন জায়গায়। ও 7টা বিয়ে হয়েছে। যে বিয়ের ডকুমেন্টগুলো, আমি প্রত্যেকটা ডকুমেন্ট আমি নিতে সক্ষম হই এবং প্রতিটা প্রায় অনেকগুলো স্বামীর সাথে আমি কথা বলি। তাদের সাথে ওর ছবি, ভিডিও, বিভিন্ন দেশে ঘোরা, এবং বিশেষ করে সৌদির একটা লোক, ওই লোকের বাড়িও ছিল নোয়াখালীতে। তিনি নোয়াখালীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক ছিলেন, সৌদির একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, বাড়ি ছিলেন নোয়াখালীতে। তার কাছ থেকেও প্রায় 3 কোটি টাকার মতো নিয়ে গেছে। একইভাবে বিয়ের পরে ওনার সাথে সেম কাহিনী করেছে, বাবা মা আমেরিকাতে থাকে, এই সে এগুলা বলে। এবং মূলত ওর জন্মটা হয়েছিল একটা পতিতালয়ে, সেখান থেকে ওর বেড়ে ওঠা। কিন্তু পতিতালয়ে কাজ করেও যে টাকা ইনকাম করতে পারতো, সেই টাকা দিয়ে তো আসলে এই সমাজে চলা যায় না। তো যার জন্য ও যেহেতু বেশি সুন্দরী ছিল, টপ সুন্দরী ছিল, এই জন্য এই পথটা অবলম্বন করেছে। 15 দিন পরেও আমেরিকা থেকে ব্যাক করেছে, ওর কথা। কিন্তু সে এসেছে চিটং থেকে প্লেনে ঢাকা এয়ারপোর্টে। ওর পাসপোর্টটা আমাকে কখনোই ধরতে দেয় না, মানে পাসপোর্টটা আমি কখনোই ওর পাই না। ওর একটা লকার থাকে, এটা সবসময় তালা মারা থাকে। পরে ভাবলাম কি করা যায়। আমার সাথে শুয়ে আছে, অলরেডি চিটংয়ে একটা স্বামীর সাথে থেকে সে এখন আমার সাথে শুয়ে আছে। কদিন পর হয়তো আমেরিকাতে অন্য স্বামীর কাছে যাবে। বুঝতে পারতেছিলাম না কি করবো। ফোনটা আসলে আমার কাছ থেকে চলে যায়, দূরে গিয়ে ফোনে কথা বলে, আমার সাথে কথা বলে না। আমি যদি ভাবলাম যে জোরে আমি মেরে ফেলি, যদি মেরে ফেলি তাহলে তার যে হাজব্যান্ডরা আছে তারা খুঁজতে আসবে, এবং তারা যদি খুঁজতে এসে সে মৃত পায়, তাহলে তার হাজব্যান্ডরা এমন নয় মামলা দেবে। বিশেষ করে চট্টগ্রামের যে লোক আছে সে খুব ডেয়ারিং, আমেরিকাটা যেমনই হোক। এবং ওর পেছনে অনেক রাঘব বলরা আছে যারা ওকে প্রোটেকশন দেয়। আমি এখন কী করবো? ওর সাথে যদি ঝামেলা করতে যাই তাহলে ওকে 20 কোটি টাকা, 20 লাখ টাকা দিয়ে আমাকে ছাড়তে হবে। 2 কোটি টাকা তো গেলই, 2-2.5 কোটি টাকা তো গেলই, আরও 20 লাখ টাকা দিয়ে ওকে আমার ছাড়া লাগবে। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছিল ও হচ্ছে বর্তমান সময়ের এক রাসেল বাইফার। ও তো স্বপ্ন যে 20 দাঁতটা ভেঙে ছেড়ে দিব, এরপরে হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি এক হত দরিদ্র গরিব বাপের ছেলে সজীব, নোয়াখালীর কোনো এক চর এলাকায় আমার জন্ম হয়েছে। আমি আল্লাহর হুকুমে, আল্লাহর দোয়ায়, আল্লাহর ভালোবাসা হয়তো আমি ফ্রান্সে গিয়ে পৌঁছেছি বলে আমার সর্বোচ্চ কেড়ে নিয়েছে। আমার বাপের যে ভিটাটা ছিল, আমার বাপের ভিটাটা পর্যন্ত নিয়ে গেছে। চিন্তা করলাম কি করব, কি করব, কি করব, কি করব? মেরে ফেলবো? একবার মাথায় আসলো মেরে ফেলবো। আমার এক দুঃসম্পর্কের বন্ধুর সাথে কথা বলি, ও ফ্রান্সে থাকে। ও আমারে বুদ্ধি দিল, একটা কাজ কর, পাগল বানায় দে। এই মেয়ে পৃথিবীতে যতদিন থাকবে সে ঠিক ততদিন এসব করেই বেড়াবে, পাগল বানায় দে। আমি তখন বললাম কেমনে পাগল বানাবো? ও বলে ইঞ্জেকশন দে। ও আমার একটা MBBS ডাক্তারের সাথে পরিচয় করাই দিল। মোটা অঙ্কের ঢিলিংয়ের মাধ্যমে রাতের বেলায় তাকে এসে ঘুমের ওষুধ খাওয়ালাম আমি কোনো না কোনোভাবে। ঘুমের ওষুধ খাওয়ার পরে আমার সেই বন্ধু আসার পরে, বন্ধুর পরিচিত ডাক্তার আসার পরে তখন তিনি ইঞ্জেকশন পোস্ট করলো। ইঞ্জেকশন পোস্ট করার 6 ঘন্টা পরে বললো জ্ঞান আসবে, জ্ঞান আসলে সে মেন্টালিটি পাগল। এবং 6 ঘন্টা পরেই যখন তার জ্ঞান আসলো তখন সে সম্পূর্ণভাবেই পাগল। আমি নিজের হাতে তাকে ছিঁড়া কাপড় চোপড় পরিয়ে বাসা থেকে বের করে দিলাম। আমার দেখতে খুব ভালোই লাগলো যে 10-20 বর্ষা সুন্দরী জেরিন এখন রাস্তার পাগল হয়ে হাঁটতেছে। বাসা থেকে বেরিয়ে গেছে। আমি তখন সহ্য করতে না পেরে তখন চলে আসি হচ্ছে আপনার ফ্রান্সে, আবার ফিরে যাই। তখন আমার আব্বা আম্মা ভাড়া থাকতো, নোয়াখালীতে ভাড়ায় থাকতো। ফ্রান্সে যাওয়ার প্রায় 4 মাস পরে হঠাৎ করে দেখলাম ওরে রাস্তায় অনেকে ভিডিও করে। অনেক ইউটিউবার আছে যাদের কোনো কাজ নাই, খাইয়ে দেয়া, ক্যামেরা নিয়ে রাস্তায় ঘুরে। এরা হঠাৎ করে ওরে ভিডিও করতে শুরু করছে যে সুন্দর একটা মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি তখন ভাবলাম যদি কোনো না কোনোভাবে ওকে যদি কেউ ধরতে পারে, বা ওর যে কথিত স্বামীরা আছে বা স্বামীরা আছে তারা যদি জানতে পারে, তাহলে তারা যদি তাকে টেস্ট করতে যায় তাহলে ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং সেই মর্মে হয়তো আমি ফেঁসে যেতে পারি।
সেখানে আমি নোয়াখালী থেকে আমার এক পরিচিত ভাইকে পাঠাইয়া ওই ইউটিউবারের মাধ্যমে কোথায় থাকে সেই লোকেশন নিয়ে তাকে আমি ঢাকাতে একটা ফ্ল্যাট ভাড়া করে আমার নোয়াখালীর এক দাদি আছে যার ছেলে মেয়ে কেউ নেই, উনি একটু গরিব, ওনাকে আমি ওই দাদিকে আমি তার সাথে রাখছি। দাদি তাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, ওর সাথে রাখছে এখন পর্যন্ত। আজকে প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে। ও পাগল, ঢাকাতে একটা ফ্ল্যাটও ভাড়া আছে, ভাড়াটাই আমি দিচ্ছি এবং ওই দাদি ওর টেক কেয়ার করতেছে। আমার আব্বা আম্মা এখনও গ্রামে, আর এখনও গ্রামে বলতে এখনও যেতে আছে। আমি এখন একটু জায়গা কিনেছি, বাড়ি বানানোর ট্রাই করতেছি, এখনও বাড়ি বানানো হয়নি। কিন্তু প্রতি মাসে ঢাকাতে ওর পিছনে আমার অনেক টাকা চলে যাচ্ছে। ওর ভাষা ভাড়া, ওর খাওয়া, দাদির বেতন, প্রায় আমার মাসে 40-50 হাজার টাকা ওর পিছনে খরচ হয়ে যাচ্ছে। তো আমি এখন ফ্রান্সে খুব ভালো একটা অবস্থার মধ্যেও নাই। এখন ভাবতেছি ভাই আমি কী করব। আমি কাউকে পুনরায় আবার রাস্তায় ছেড়ে দিব, নাকি আমার আব্বা আম্মাকে আমি ফ্রান্সে নিয়ে এসে আমি একটু সুন্দরভাবে আব্বা আম্মাকে নিয়ে থাকবো, না কি করব। তাহলে তো ওর পেছনে প্রতি মাসে আমার 50 হাজার টাকা যাচ্ছে, বাট এই টাকা তো আমার কোনো বেনিফিট নাই। এবং ওর যে হাজব্যান্ডরা আছে, ওর কোনো খবর নেয় নেই। ও যে পাগল হয়ে গেছে, কোথায় আছে না আছে তারা কখনোই তার কোনো খবর নেয় নেই, বা কতটুকু নিয়েছে আমি জানি না। তা আমি এই বিপদের মধ্যে পড়ে আজকে